এই ঘটনাটা 2015 সালের। আমার মোবাইলে সন্ধ্যার দিকে একটা কল আসে হাসপাতাল থেকে। একটা মুর্দা সেই মুর্দার গ্রামে পৌঁছে দিতে হবে। গ্রামটা দূরে, 20,000 টাকা দেয়া হবে যদি গ্রামে মুর্দা পৌঁছে দিতে পারি। লাশের সাথে কেউ থাকবে না। লাশটা আমাকে অ্যাম্বুলেন্সে একাই বহন করতে হবে। তবে লাশের একটা ছেলে ছিল, সেই ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে আসবে। আমি রাজি হয়ে গেলাম। কাগজপত্রের সমস্ত ফর্মালিটি শেষ হলে প্রায় 8টার দিকে লাশ অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। সচরাচর আমার সাথে অ্যাম্বুলেন্সে একজন হেল্পার থাকতো রোগীকে জরুরি সেবা দেওয়ার জন্য। তবে যেহেতু এটা একটা লাশ, তাই লাশের আর জরুরি সেবার কি প্রয়োজন আছে? তাই অ্যাম্বুলেন্সে আমি আর শুধু লাশ থাকবে। ছেলেটা যেহেতু বাইকে করে হাসপাতালে এসেছিল, তাই বাড়ি যাওয়ার সময় বাইকে করে যাবে, নয়তো আবার বাইক নিতে কে আসবে, নয়তো সে আমার সাথেই ড্রাইভিং সিটের পাশের সিটে বসে যেতে পারত। যাই হোক, সেটা আর হলো না। সেই লাশের গ্রামটা ছিল পাহাড়ি এলাকা। তবে কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার জন্য আমাকে এত টাকার অফার দেওয়া হয়নি। আর লাশ নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া আমার জন্য কোনো নতুন কাজ ছিল না। এটা আমার নিত্য জীবনের কাজের অংশ। তাই ওই লাশ নিয়ে যাওয়া আমার জন্য কোনো নতুন কিছু ছিল না। লাশ নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। পিছনে পিছনে সেই লাশের ছেলে আসছিল। প্রায় 2 ঘন্টা পথ চলার পর আমি হাইওয়ের ওপর উঠে যাই। সবকিছু স্বাভাবিক চলছিল। সময়টা প্রচন্ড গরমও ছিল না, আবার শীতের সময়ও নয়। আবহাওয়া একদম স্বাভাবিক ছিল। যখন 2 ঘন্টা পার হয়ে গেল, তখন আমি অনুভব করলাম হঠাৎ আমার অ্যাম্বুলেন্সের ভিতরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 2 পাশের জানালা খোলা ছিল। আর এই অ্যাম্বুলেন্সটা ছিল নতুন, 4-5 মাস হয়েছে মাত্র। তবে অ্যাম্বুলেন্সটা অনেকবারই পাহাড়ি রাস্তায় চলেছে, কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। তাছাড়া 2 মাস আগে অ্যাম্বুলেন্সের সার্ভিসিং করানো হয়েছিল। আমার প্রায় মনে হচ্ছিল তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। মনে হচ্ছিল যেন ইঞ্জিন গরম হতে হতে আগুন হয়ে গেছে। কিন্তু একটা নতুন অ্যাম্বুলেন্সে এমন হওয়ার তো কোনো কথা না। তার উপর আবার 2 মাস আগেই সার্ভিসিং করানো। কিন্তু মনে হচ্ছিল ইঞ্জিন গরম হয়ে গেছে। আমি মিটারের দিকে তাকালাম, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। ভেবে পাচ্ছিলাম না সমস্যাটা কোন জায়গায়। ভাবলাম যে কোনো না কোনো টেকনিক্যাল ইস্যু তো অবশ্যই হয়েছে। হয়তো অ্যাম্বুলেন্সে এত গরম হয়ে ওঠার তো প্রশ্ন ওঠে না। আমি কোনো লিস্ট না নিয়ে অ্যাম্বুলেন্সটা একটা হোটেলের সামনে দাঁড় করালাম। আমি সেখানে অ্যাম্বুলেন্স দাঁড় করানোর পর হোটেলের দিকে হাঁটা ধরলাম। আশপাশে আর কোনো দোকানপাট খোলা ছিল না, সব বন্ধ। শুধু একটা মাত্র হোটেল খোলা ছিল। তবে তারাও সবকিছু গোছগাছ করছিল হোটেল বন্ধ করার জন্য। সেখানে 2টা ছেলে ছিল শুধু, আর কেউই ছিল না। আমি হাঁটার স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে বসলাম, নয়তো এই হোটেলটাও বন্ধ হয়ে যেত। একটা ছেলেকে ডাক দিয়ে বললাম আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিতে। সে আমাকে 1 কাপ চা বানিয়ে দিল। চা খেতে খেতে আমি ভাবলাম, যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার চা খাওয়া শেষ হতে হতে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে, আর আমার জন্য ড্রাইভিং করা নিরাপদ হবে। আমি আমার চাটা শেষ করলাম। হোটেলটা তারপর বন্ধ করে দেওয়া হলো। আমি হোটেলের পেছন দিকে একটু গিয়ে হালকা হয়ে নিলাম। তারপর অ্যাম্বুলেন্সে ফিরে এলাম। এবার অ্যাম্বুলেন্সে ওঠার পর দেখলাম অ্যাম্বুলেন্স ঠান্ডা। তখন ভাবলাম যে তাহলে সমস্যাটা ইঞ্জিনের মধ্যেই হয়েছে। এজন্য অ্যাম্বুলেন্স গরম হয়ে গিয়েছিল ইঞ্জিনের তাপে। আমি এবার ছোট্ট ক্যাবিনেট দিয়ে লাশের ওইখানটায় তাকালাম, এটা দেখার জন্য যে লাশটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু সেখানে চোখ যেতেই দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনে ধোঁয়া দিয়ে ভরে গেছে। মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে, ঠিকমতো লাশটা দেখা যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশা শুধু একটা পেশা নয়, বরং বিশাল এক দায়িত্ব। লাশ হোক কিংবা রোগী, তার সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কাঁধে এক বিশাল দায়িত্বের ভার থাকে। আর শুধু পৌঁছে দেয়াই নয়, বরং সঠিকভাবে পৌঁছে দিতে হয়। ক্যাবিনেট দিয়ে লাশটা ঠিকমতো দেখা যাচ্ছিল না বলে আমি গাড়ি থেকে নামলাম আর পেছন দিকে চলে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুললাম, সাথে সাথে ধোঁয়াগুলো কিছু সময়ের মধ্যে বের হয়ে গেল। কিন্তু ধোঁয়া চলে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখি, তা দেখে রীতিমতো আমার পিলে চমকে ওঠে। সেই লাশটা ছিল একটা মহিলার। আমি যখন লাশ অ্যাম্বুলেন্সে রেখেছিলাম, তখন লাশটা অ্যাম্বুলেন্সের মাঝে একটা স্ট্রেচারের ওপর সাদা চাদর দিয়ে ঢাকা ছিল, শোয়া অবস্থায় ছিল। আর এখন আমি দেখলাম আমার চোখের সামনে সেই লাশটা বসে আছে স্ট্রেচারের ওপরে, আর তার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা ছিল বসা অবস্থাতেই। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম, কারণ আমার অ্যাম্বুলেন্সের পেশায় তখন 2 বছর হয়েছিল। আগে পরে কিছু হালকা পাতলা ডাক বা আওয়াজ শুনতে পেলেও এরকম অবস্থা কোনো দিনও দেখিনি। আমার চোখের সামনে ওই মহিলাটা কাফনের কাপড় নিজের উপর থেকে সরানোর চেষ্টা করলো। আমার মনে হচ্ছিল যেন সে আমাকেই দেখছে কাপড়ের আড়াল থেকে। সে বলতে শুরু করলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার গায়ে এই কাফনের কাপড় কেন? আমি তো জীবিত একজন মানুষ, আমাকে এখান থেকে যেতে দাও। এবার আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ পরিবেশ দেখে মনে হচ্ছিল এটা খারাপ কিছু, আর কথা ও কার্যকলাপ দেখে মনে হচ্ছিল জীবিত মানুষ। এখন কোনটা বিশ্বাস করবো বুঝতে পারছিলাম না। এমন সময় মহিলা তার মুখ থেকে চাদর টুকরো সরালো। আমি তার চেহারাটা দেখলাম। চেহারা দেখে মনে হলো জীবিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আমি যেমন একটা সুস্থ জীবিত মানুষ, সেও ঠিক এরকমই ছিল। তার চোখে মুখে দ্বিধাদ্বন্দ্বের ভাব ছিল।
সেও পেরেশানিতে পড়ে গেল। সে বলল, হাসপাতালে তো আমার চিকিৎসা চলছিল, আমার চিকিৎসা কি শেষ হয়ে গেছে? এগুলো কি হচ্ছে আমার সাথে? এবার আমি একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে আপা, আমাকে তো বলা হয়েছিল আপনার লাশ, অর্থাৎ আপনাকে আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে আপনার আত্মীয় স্বজন ও বাড়ির লোকেরা আপনার কাফন দাফন করার জন্য অপেক্ষা করছিল। এই কথা শুনে সে চুপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সে কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। ঢুকিলে বলল, আপনার কাছে পানি আছে? আমি একটু পানি খাবো। আমি ভাবলাম হয়তো কোনো ভুল হয়েছে, মহিলাটা আসলে জীবিত আর সবাই ভেবেছে যে সে মারা গেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটের দিকে ছুটে গেলাম পানির বোতল আনতে। এ নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে দেখলাম সে এখনো বসে আছে। আমি তাড়াতাড়ি একটু এগিয়ে তাকে বোতলটা দিলাম। সে ওইভাবেই বসেছিল, এক নিঃশ্বাসে অর্ধেক বোতল পানি খেয়ে ফেললো আর বোতলটা নিচে রেখে দিল। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, আপনার ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে আসছে। এই কথা শুনে মহিলার কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি বললাম, এখনই তাকে কল দিয়ে আপনার কথা বলছি। তারপর আমি মহিলার ছেলেকে কল দিলাম। ছেলেটা আমার চাইতে দেরি করে রওনা দিয়েছিল, তাই এখন পর্যন্ত সে পৌঁছায়নি। অ্যাম্বুলেন্সের কাছাকাছি আমি কল দিলে সে কতক্ষণ পরে কল রিসিভ করলো। তারপর আমি তাকে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে ভালো করে বললাম যে তার মা জীবিত আছে, এখনো মারা যায়নি। তাকে আমি পানি খাইয়েছি, সেখানে বসে আছে, আর তাকে তাড়াতাড়ি আসতে বললাম। ছেলেটা আমার কথা শুনে খুব অবাক হয়ে গেল। বলল, আপনি যা বলছেন তা কোনো মতেই সম্ভব হতে পারে না। নিঃসন্দেহে আমার মা মারা গিয়েছেন, আপনি হয়তো কিছু ভুল দেখেছেন। আমি তাকে বললাম, আমি কিছুই ভুল দেখিনি। মোবাইলে তার আর আমার সাথে মোটামুটি ছোটখাটো একটা তর্ক হয়ে গেল। অবশেষে ছেলেটি বলল, আমি তাড়াতাড়ি আসছি, আপনি সেখানেই থাকুন। তারপর আমি ছেলেটা অপেক্ষা করতে থাকলাম। মহিলাকে বলেছিলাম, আপনি বিশ্রাম করুন, আপনার ছেলেকে জানিয়ে দিয়েছি আপনার কথা, সে শীঘ্রই আপনাকে নিতে আসবে। কলে কথা হওয়ার পর মহিলার দিকে তাকিয়ে দেখলাম সে সেই চাদর আবারও পা থেকে মাথা পর্যন্ত ঢেকে স্ট্রেচারের ওপর শুয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেই ছেলে চলে এলো। তারপর বলল, কোথায় আমার মা? আমি তাকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখালাম। সে তখনও একইভাবে স্ট্রেচারের ওপর শুয়েছিল। আমি তাকে জোরে ডাক দিলাম, আপা উঠে পড়ুন, আপনার ছেলে এসেছে। আপা, আপা উঠুন। কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। আমি তাকে শান্ত কণ্ঠে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি উপরে উঠে দেখি। তারপর আমি অ্যাম্বুলেন্সের উপরে উঠে স্ট্রাকচারের কাছে গেলাম। গিয়ে কাছ থেকে মহিলাকে ডাক দিলাম, তাও সে উঠছিল না। তার ছেলে নিচে দাঁড়িয়েছিল, ঠিক অ্যাম্বুলেন্সের গা ঘেঁষে সামনে। আমি তার চেহারার ওপর থেকে একটু কাপড়টা সরালাম। তারপর কাপড় সরিয়ে যে দৃশ্য দেখি তা দেখে রীতিমতো আমার মুখ থেকে চিৎকার বের হয়ে যায়। কারণ আমি দেখলাম মহিলাটার মুখ থবড়ানো, মনে হচ্ছিল যে কোনো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মুখ থেতলে গেছে। মুখের সামান্যতম জায়গা ফাঁকা নেই, কোথায় চোখ আর কোথায় নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমি হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর ছেলেটা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি নেশা করে গাড়ি চালাতে এসেছেন? এরকম উল্টাপাল্টা বলছেন কেন? একজন মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে আমাকে বলুন, আপনার মনে হয় মাথায় সমস্যা আছে। আমি তাকে বললাম, আমি নেশা করিনি আর মিথ্যাও বলছি না। উনি একটু আগেও আমার সাথে কথা বলেছেন, আমার কাছে পানি চেয়েছেন। আমি তাকে 2 লিটারের একটা পানির বোতল দিলে সে অর্ধেকটাকে খেয়ে ফেলে। এতটুকু শুনে ছেলেটা বলে, তো আপনি আমার মাকে পানি খাওয়াইছেন? আমি বললাম, হ্যাঁ। আমি ওনাকে পানি খাওয়ানোর পর সে নিজেই পানির বোতলটা স্ট্রাকচারের সামনে রেখে দিয়েছে। ছেলেটা আমাকে পানির বোতলের সামনে ইশারা করে বলল, যদি আমার মা অর্ধেক পানি খেয়ে ফেলে তাহলে এই বোতল ভরা কিভাবে? আমি বোতলের দিকে তাকালাম, দেখলাম আসলে এই বোতলটা পুরোপুরি ভরা। আমার নিজের চোখ বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার চোখের সামনে মহিলাটা পানি খেয়ে আবার নিজে বোতলের মুখ লাগিয়ে স্ট্রেচারের পাশে রেখে দিয়েছিল। কিন্তু এখন দেখছি বোতল সম্পূর্ণ পানিতে ভরা। আমার কিছুই মাথায় আসছিল না। ভয়ে আমি চুপ হয়ে গেলাম, কারণ আমি যা দেখেছি তা মিথ্যা ছিল না, আর সত্য প্রমাণ করার জন্য আমার কাছে কোনো প্রমাণও নেই। ছেলেটি আমাকে বলল, আমার মা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, নিজে এক ট্রাকের সামনে লাফ দেয় আর দুর্ভাগ্যক্রমে তার মুখের ওপর দিয়ে ট্রাক চাপা দিয়ে যায়। তার মাথা ও চেহারা থেতলে গেছে, বেঁচে থাকার কোনো সুযোগই নেই। ডাক্তাররা হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে থাকার 10 মিনিট পরেই তাকে মৃত ঘোষণা করে, আর আমাদেরকে জানায় যে তার অ্যাক্সিডেন্টের পরে কিছুক্ষণ পালস থাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার কাছ থেকে তার মায়ের এরকম আত্মহত্যা করার চেষ্টার ঘটনা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার যেন পা অবশ্যই এখনই পড়ে যাব এমন অবস্থা। আমি ছেলেটাকে বললাম, আমাকে মাফ করো, আমি এই লাশ পৌঁছে দিতে পারবো না। ছেলেটা চিন্তিত হয়ে পড়ল, বলল, আপনাকে 20,000 নয় আরো বেশি দেব, কিন্তু আপনি লাশ পৌঁছে দিন। তার তো দাফন কাফনের প্রয়োজন আছে, আর আমি শক্ত আমার মাকে হারিয়েছি। আপনার সাথে বাহাস করার মতো মন মানসিকতা আমার এখন নেই। ছেলেটার কথা শুনে আমি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়লাম, কারণ ছেলেটার মুখের দিকে তাকাতেই মনে হলো যে সে প্রচন্ড কান্নাকাটি করেছে, আর এখন তার চোখের পানিটুকু শুকিয়ে গেছে।
এক প্রকার বাধ্য হয়ে আমি যেতে রাজি হলাম, তবে নিজের জানের ওপরও কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তাই ছেলেটাকে বললাম, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তবে বাবা, আমি তোমার মায়ের লাশ একা কোনো মতে নিয়ে যেতে পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। ছেলেটা রাজি হয়ে গেল। তারপর আমরা ওর মায়ের লাশ এক সাইডে রেখে খুব কষ্টে বাইক অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করলাম। তারপর কোনো রকম অ্যাম্বুলেন্সের আরেক পাশে বাইক রেখে দরজা বন্ধ করে দিলাম। ছেলেটা আর আমি সামনের সিটে চলে গেলাম। আমি ড্রাইভিং সিটে আর ছেলেটা আমার পাশের সিটে বসে পড়লো। তারপর আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে শুরু করি, কিন্তু বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল না জানি আবার কখন হঠাৎ সে লাশ উঠে বসে কথা বলতে শুরু করে, অথবা এমন কোনো কাণ্ড করে যা দেখে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। কারণ প্রথম তো আমি জানতাম সে একটা লাশ, তারপরে দেখেছি সে এমন আচরণ করলো যেন জীবিত মানুষ। আর এখন তার সম্পূর্ণ সত্য জানার পর আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সহ্য করার মতো অবস্থায় নেই। তাকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত বারবার পেছনে তাকাচ্ছিলাম। ছেলেটা হয়তো বুঝতে পারছিল যে আমি খুব ভয় পেয়েছি, তাই আমাকে অভয় দিয়ে বলছিল যে আপনি গাড়ি চালান, কিচ্ছু হবে না। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে তাদের বাড়িতে পৌঁছে গেলাম। লাশ নামিয়ে আমি সেখানে আর 2 মুহূর্ত দাঁড়াতে চাইলাম না। ছেলেটা আমার অবস্থা দেখে তাড়াতাড়ি পারিশ্রমিক বুঝিয়ে দিল। আমি ততক্ষণে সেই জায়গা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এলাম। তারপর সেদিন থেকে আর কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় ফিরে যাওয়ার কথা কল্পনাতে আনিনি, আর ট্রাক ড্রাইভিং এর পেশায় চলে যাই। ইমরান ভাইয়া, এই ছিল আমার ভাইয়ের সাথে ঘটা এক লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা। আশা করি আমার ইমেলটা সিলেক্ট হবে। ভালো থাকবেন, আর এভাবে আমাদের জন্য নতুন নতুন ঘটনা উপহার স্বরূপ নিয়ে আসবেন। ঘটনার সময়কাল 1997 সালের অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস তখন চলছে। রাজু ভাই পেশাগতভাবে একজন অ্যাম্বুলেন্স চালক। তো তিনি ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বসবাস করতেন। তিনি অধিকাংশ সময়ই রোগী পরিবহন করতেন, তবে লাশ পরিবহন খুবই কম করেছেন বলে তিনি জানিয়েছেন। তো এরকম একদিন তার মালিক ওসমান মিয়া তাকে সন্ধ্যার পরে জানান যে একটি লাশ নিয়ে যেতে হবে ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামে, আর তাকে একাই যেতে হবে, দ্রুত যেন উনি রেডি হয়ে নেন। এরপর তিনি যখন ঢাকা মেডিকেলের সামনে আসছেন, জানতে পারেন যে লাশটি নিয়ে যাওয়া হবে। লাশটি একটি হিন্দু মেয়ের লাশ, তার বয়স 26-27 বছর হবে, যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্তের কাজ চলছে। হসপিটালের আনুষঙ্গিক কাজকর্ম এবং আইনগত প্রক্রিয়া শেষ হতে আরও ঘণ্টাখানেক লেগে যেতে পারে। একবার তিনি চিন্তা করলেন যে লাশ নিয়ে তিনি যাবেন না। এরপর ওই লাশের বাবার করুণ চাহনি ও আর্তনাদ এবং তার ওস্তাদ ও মালিক ওসমান মিয়ার কথা উনি ফেলতে পারছেন না। একরকম বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন ঠিক আছে উনি যাবেন। এরপর উনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, উনি লাশটি বহন করবেন। তিনিও তার গাড়িটাকে প্রস্তুত করেন লাশ বহন করার জন্য। রাত আনুমানিক 10টার কাছাকাছি সময় মেয়েটির লাশ একটি কফিন বন্দি করে তার বাবা ও সাথে থাকা কিছু আত্মীয় স্বজনরা গাড়ির কাছে নিয়ে আসেন। এক পর্যায়ে যখন লাশটি গাড়িতে তোলা হবে তখন হঠাৎ করে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। লাশটি আসলে ওই ঢাকা মেডিকেলের মর্গে প্রায় 2 দিন ধরে পড়েছিল, তাই এত দুর্গন্ধ ছড়াচ্ছে। যাই হোক, রাজু ভাইয়ের কেমন যেন একটু গা গুলিয়ে আসে, মাথা ঝিমঝিম করে। তখন রাজু ভাইয়ের গাড়ির মালিক এবং রাজু ভাইয়ের এক সময়ের ওস্তাদ, মুরব্বী মানুষ ওসমান মিয়া, তিনি রাজু ভাইকে ধমক দিয়ে বলেন, এই রাজু, যা তুই চা পান খায় আয়, আর তুই আমি কি মরবো না? এরকম পরিস্থিতি আমাদের হতে পারে না, এসব ভাবলে চলবে? যা, তোর সাথে আমিও যাব, ভয় নাই, আমি গেলে তোর আর ভয় নাই তো? চল, আল্লাহর রহমতে ওস্তাদ শাগরেদ দুজন মিলে যাব। বুঝছি তুই ভয় পাইছিস, তোকে দিয়ে একা এই লোকদেরকে ছাড়া যাবে না, আমিও যাব তোর সাথে। আর আমার এই সমস্ত লাশ টানার অনেক অভিজ্ঞতা আছে, আমি সব ভয় পাই না, চল। তো রাজু ভাই উনি একটু চা পানি খেয়ে আসেন। রাজু ভাইয়ের গাড়ির সাথে একজন হেল্পার থাকতো, তার নাম হচ্ছে হেলাল। ওই হেলাল ছেলেটা আবার ওই সময় বা ওই দিন অনুপস্থিত ছিল। যেহেতু অনুপস্থিত ছিল এই জন্য রাজু ভাই আসলে একাই ছিলেন। আর তার মালিক ওসমান মিয়া, উনিও যখন দেখলেন রাজু ভাইয়ের এই অবস্থা, প্রতিমধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য উনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো যাই হোক, রাজু ভাই আধা ঘন্টা বিশ্রাম নিয়ে মাথায় একটু তেল পানি দিয়ে এসে চা পানি খেয়ে এসে উনি এখন প্রস্তুত যাওয়ার জন্য।
এর মধ্যে কি হয়েছে, এই যেই লাশটি, এই লাশটি পুনরায় অন্য আর একটা ভালো মানের কফিনে ভরা হয়েছে, কিছু সুগন্ধি, তারপর কর্পূর, তারপর আগরবাতি, এই জিনিসগুলো চারদিকে রাখা হয়েছে, আগরবাতি ধরিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই লাশের গন্ধটা না পাওয়া যায়। তো রাজু ভাই গাড়ি স্টার্ট করেছেন, তার পাশেই তার ওস্তাদ ওসমান মিয়া, আর গাড়ির ভেতরে ওই লাশের সাথে মৃত মেয়েটির বাবা, এরকম কয়েকজন ছিলেন আর কি। তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঝালকাঠির রাজাপুরের তারাবনিয়া গ্রামের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11টা। রাজু ভাইয়ের ওস্তাদ এই ওসমান মিয়া রাজু ভাইকে গাড়ি দ্রুত টানতে বলেন। রাত আনুমানিক 12:30টার দিকে তারা মাওয়া ফেরিঘাটে পৌঁছান। ভাগ্যক্রমে অল্পের জন্য ফেরিটা পেয়েও যান, আর ফেরিটা পেয়ে যাওয়ার কারণে ঘণ্টাখানিক সময় তাদের বেঁচে যায়। মানে ফেরিটা ছাড়বে ভাব এমন সময় ওনারা ওখানে উঠে যান, আর ওই সময় জ্যামও ছিল না। এক পর্যায়ে তারা ফেরি পার হয়ে রাত প্রায় 1:30টার দিকে নদীর ওপারে পৌঁছে যান। এরপর দ্রুত গাড়ি টানতে থাকেন প্রায় 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এরকম প্রায় আরও আধা ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎ করে গাড়ির সামনে বড় একটা কালো কুকুর পড়ে যায়। রাতের বেলা এরকম কালো কুকুর হুটহাট চলাফেরা করতেই পারে। তো গাড়ি হঠাৎ করে ব্রেক করতে চাইলেও রাজু ভাইয়া সেটা পারেননি, উনি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দেন। তখন মনে হয়ে গেল গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে। হঠাৎ করে এই ধরনের একটা ঘটনার প্রেক্ষাপটে রাজু ভাই মনে করেছেন এখনই বড় ধরনের কোনো বিপদ ঘটবে, তবে আল্লাহর রহমতে কোনো ঘটনা ঘটেনি। গাড়িটা তার ওস্তাদ থামাতে বলেন। ওনার ওস্তাদের হাতে থাকা 5 ব্যাটারির একটি টর্চ লাইট এবং একটি লোহার রড নিয়ে উনি নিচে নামেন। নেমে উনি বলেন যে, রাজু তুই গাড়ির ভিতরে চুপ করে বসে থাক, নিচে নামিস না। উনি নামার পর সবকিছু ভালো করে চেক করছেন, নিচে টায়ারের দিকে আলো দিয়েছেন, ইঞ্জিনের দিকে আলো দিয়েছেন, দেখেন যে না, কিছু নাই। হঠাৎ করে উনি যেই না গাড়ির পেছন দিকে তাকিয়েছেন, দেখেন সেই বিশাল কালো কুকুরটি এক দৃষ্টিতে এই ওসমান মিয়ার দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে ওই কালো কুকুরটার কিছুই হয় নাই। তখন ওস্তাদ ওসমান মিয়া উনি ওই কুকুরটার দিকে লাইট ধরে লোহার রডটি নিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই কুকুরটার দিকে তেড়ে যান। কুকুরটিও আস্তে আস্তে পাশে থাকা ঝোপঝাড়ের ভিতরে মিলিয়ে যায়। এক পর্যায়ে ওস্তাদ গাড়িতে ফেরত আসেন এবং দেখেন লাশের সাথে থাকা অন্য লোকজনগুলো অজ্ঞানের মতো হয়ে গেছেন। মানে তার জ্ঞান নাই, গভীর ঘুমে তারা অচেতন। কারণ হচ্ছে টানা 2 দিন এই লাশটি নিয়ে তারা ব্যস্ত ছিলেন, ঘুম নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়াও নাই, যার কারণে এই যে ঘটনাটা ঘটে গেল এদিকে ওনাদের কোনো হুঁশই নাই। ওস্তাদ রাজু ভাইকে বলেন, রাজু গাড়ি চালা, যা কিছু দেখবি ভয় পাবি না, সমস্যা হবে মনে রাখিস, এরকম হাজারো সমস্যার সাক্ষী আমি, এরকম হাজারো সমস্যা আমি ফেস করছি, মুখোমুখি হয়েছি, আল্লাহর রহমতের সমাধানও করছি, আল্লাহর উপর ভরসা রাখ, চল। এই বলে তারা আবার গাড়ি চালানো শুরু করেন। এক পর্যায়ে এই রাজু ভাই দেখেন যে তার ওস্তাদ তিনিও মনে হচ্ছেন একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়ে গেছে। আর এই সময়ে গাড়ির লুকিং গ্লাসে রাজু ভাই দেখতে পান ওই যে কালো কুকুরটি প্রচণ্ড গতিতে গাড়ির সাথে পাল্লা দিয়ে যেন দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে, অথচ তার গাড়ি চলছে প্রায় 100 কিলোমিটার স্পিডে। একটি কুকুর কিন্তু এত জোরে দৌড়াতে পারে না। তার ওস্তাদ তো খুব শক্ত মানুষ, কিন্তু তার ওস্তাদও একটু তন্দ্রাচ্ছন্ন ভাব তার চলে আসছে, উনি একটু ঝিমাচ্ছেন। রাজু ভাই তখন বলেন যে, ওস্তাদ ওস্তাদ দেখেন দেখেন, আমি যেটা দেখি আপনিও সেটা দেখেন কিনা। তখন তার ওস্তাদ ওসমান মিয়া উনি তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে জেগে ওঠেন, উনিও লুকিং গ্লাসে দেখেন একই অবস্থা। উনি বলেন, রাজু তুই গাড়ি চালা, আর উনি জিকির করতে থাকেন। এইভাবে চলছে। কখনো কখনো ওই কুকুরটিকে দেখা যায়, আবার দেখা যাচ্ছে নাই। এইভাবে চলছে। রাত হয়তো বা তখন 3টা 3:30 আনুমানিক হবে আর কি। ওনার ওস্তাদ আবারও একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। রাজু ভাই টের পান গাড়ির ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ আসছে আর ছপাত ছপাত শব্দ হচ্ছে। উনি যেই না পিছন দিকে একটু তাকিয়েছেন, অমনি দেখেন এই মেয়েটির লাশ উঠে বসে কান্না করছে আর নিজের শরীরের মাংসগুলো ছপাত ছপাত করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে এই রাজু ভাই ওরে বাবা গো, ওরে মা গো বলে এমন জোরে চিৎকার শুরু করেন, এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় এই রাজু ভাইয়ের ওস্তাদ উনি রাজু ভাইকে কষিয়ে মেরেছেন এক চর এবং বলেছে, এই চুপ থাক। এরপর ওনার ওস্তাদ পিছনে ঘুরে এই একই দৃশ্য দেখেছেন, কিন্তু দৃশ্য দেখে উনি আর ভয় পাননি। ওই যে ওনার কাছে একটা লোহার রড ছিল, ওই রডটি দিয়ে
ওই মেয়েটার ডেড বডির উপরে একটা আঘাত করেছেন। মেয়েটি তো বসেছিল আর নিজের মাংস নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যেই না ওই লোহার আঘাতটা লাগে, সাথে সাথে ওই লাশটি স্বাভাবিক হয়ে যায়, আগের মতোই শুয়ে পড়ে, একদম স্বাভাবিক। এদিকে তার সাথে থাকা আত্মীয় স্বজন কিন্তু গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রাজু ভাই ওই সময়ে এতটাই ভয় পেয়েছিলেন যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। এক পর্যায়ে কোনো রকমের ভাঙা বরিশাল মহাসড়কের ভোমরাকান্দি মুকসুদপুর হাইওয়ের ওই জায়গাটাতে চলে আসেন। কয়েকটি দোকানপাট খোলা দেখে ওখানে গাড়িটা পার্ক করেন। এক পর্যায়ে তার ওস্তাদ আরও কিছু মানুষকে ডাক দিয়ে নিয়ে আসেন। এই সময় সকলেই দেখেন যে মেয়েটির শরীরের বেশ কিছু অংশ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে, তবে লাশটা কিন্তু কফিনের মধ্যেই রয়েছে। মেয়েটি যখন উঠে বসেছিল তখন কফিনের ডালাটা কিন্তু খুলে গিয়েছিল, আর কফিনের ডালাটা যে খুলে গিয়েছিল এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে মেয়েটি যখন আবার কফিনের মধ্যে শুয়ে পড়ে তখন ডালাটা আপনা আপনি উপরে চলে আসছিল, তবে ডালাটা যে লোহা দিয়ে লাগানো ছিল সেই লোহার বন্ধনীটা এখন আর নাই। যাই হোক, রাজু ভাই তো ভয় পেয়েছেন। তার ওস্তাদ ওসমান মিয়া দেখলেন রাজুকে দিয়ে এখন আর গাড়ি চালানো সম্ভব না। তিনি রাজু ভাইকে বলেন যে রাজু, তুই আমার সিটে বস, আমি গাড়ি চালাবো। আসলে রাজু ভাই এতটা ভয় পেয়েছিলেন তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, তিনি শুধু চুপচাপ বসেছিলেন। তো এরপর ওনারা রওনা শুরু করেন। তার ওস্তাদ বলেন যে রাজু শোন, এরকম হাজারো অভিজ্ঞতা আমার আছে, কখন কি করতে হবে তা আমি জানি, সুতরাং ভয় পাস না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, আর আমার তো অভিজ্ঞতা আছে, ভয় পাস না। এরপর তারা লাশ নিয়ে আবার রওনা শুরু করেন। রাজু ভাইয়ের ওস্তাদ নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রাত তখন হয়তো বা 4টা বাজে। তাদের গাড়ি গৌর নদী পার হয়ে জনমানব শূন্য একটি এলাকা অতিক্রম করার সময় রাজু ভাই দেখলেন রাস্তার মাঝ বরাবর হঠাৎ একজন বৃদ্ধ মহিলা একদম সোজা হয়ে হেঁটে যাচ্ছেন। তারা এত হর্ন দিচ্ছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। রাজু ভাইয়ের ওস্তাদ কি করেছেন, সরাসরি ওই মহিলার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলেন। প্রবল বেগে একটা ঝাঁকুনি অনুভূত হলো, তবে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজু ভাই পেছন দিকে তাকিয়েছিলেন। পেছন দিকে তাকানোর পর দেখলেন যে ওই মহিলার কোনো অস্তিত্বই নাই। উনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো স্বাভাবিক মহিলা না, তার ওস্তাদ কোনো মানুষের উপর দিয়ে গাড়ি উঠায় নাই। উনি যেটা করেছেন বুঝে শুনেই করেছেন। এটা ভয়ঙ্কর কোনো একটা পিশাচ শ্রেণীর জিন ছিল। তো যাই হোক, এক পর্যায়ে রাজু ভাইয়েরা সকাল 6:30টার দিকে মেয়েটির লাশ নিয়ে তাদের বাড়িতে পৌঁছান। তারপর ওখানে লাশ নামিয়ে রেখে গাড়িটি ভালো করে ধুয়ে মুছে রাজু ভাইয়ের ওস্তাদ রাজু ভাইকে স্থানীয় মসজিদের এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন। পরবর্তী সময় তারা ঢাকায় ফিরে আসেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রাজু ভাই এরপর থেকে আর কখনো লাশের গাড়ি পরিবহন করেন নাই বা লাশ নিয়ে উনি কখনো কোথাও যান নাই। উনি ওই অ্যাম্বুলেন্সের চাকরিটাই ছেড়ে দেন। রাজু ভাইয়ের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার একটি গ্রামে। মেয়েটির পরিচয় সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে এই মেয়েটি বেশ সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে, শিক্ষিত ছিলেন, দেখতে শুনতেও অনেক ভালো ছিলেন। বরিশালের বিএম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএসের জন্য ট্রাই করছিলেন। এর মাঝে তার বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। যে ছেলেটির সাথে তার বিয়ের কথা চলছিল সেই ছেলেটির সাথেও তার অনেক বছরের সম্পর্ক ছিল। তারই ধারাবাহিকতায় পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো মেয়েটির যেদিন বিয়ে হওয়ার কথা তার ঠিক আগের দিন এই ছেলেটি ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। যাকে নিয়ে মেয়েটির এত স্বপ্ন ছিল সেই ছেলেটির আকস্মিক এই মৃত্যুতে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে মেয়েটি। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এই পাশে ও পাশে ঘুরে বেড়ায়, এলোমেলো ঘুরে বেড়ায়। আর এরকম শিক্ষিত একটা মেয়ের এরকম একটা করুণ পরিণতি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন। তারা তাদের মতো করে চিকিৎসা করছিলেন। এলাকার কিছু দুষ্টু ছেলে পেলেও ওই মেয়েটিকে খুব বিরক্ত করছিল। এমনিতেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে, এরপর আবার ছেলেপেলেরা বিভিন্নভাবে বিরক্ত করছে। মেয়েটি কি করেছিল, সে এ সমস্ত ধকল সইতে না পেরে একটা পর্যায়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। মূলত তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে, তারপর ঢাকাতে রেফার করা হয়। ঢাকাতে
সে মৃত্যুবরণ করে। মৃত্যুর পর 2 দিন অতিবাহিত হয়ে যায়, এরপরই তাকে নিয়ে আসা হয়। তো এই যে মেয়েটি যিনি মারা গেলেন, তার বিস্তারিত ঠিকানা, তার বাবার নাম, তার নাম, এটা এনামুল হক আবির ভাই বলেছেন। এতটুকু বলছি, এই মেয়েটির আপন ছোট বোন বর্তমানে উনি একজন সহকারী জাজ হিসাবে কর্মরত রয়েছেন। এই জন্য বিস্তারিত আমরা কিছু বললাম না, পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এই কারণে, আর বলার প্রয়োজনও নাই, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পেরেছেন। তবে এতটুকু বলবো, আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায়, মানুষের অনেক স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। তিনি তার নাম বলতে ইচ্ছুক নয়। তিনি খুলনাতে বসবাস করেন, আমরা তার নাম ইমু দিলাম। তারা খুলনার স্থানীয়। তিনি যখন বিবিএ 3য় বর্ষে পড়াশোনা করছিলেন, তখনকার সময় একটি ঘটনা তিনি শেয়ার করছেন, যা তিনি অনেক দিন পর্যন্ত সাফার করেছেন। এই ঘটনার সূত্রপাত 2018 সালে। তার একটি ছেলের সাথে পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সম্পর্কে পরিণত হয়। তাদের সম্পর্কটা তাদের দুজনেরই পরিবার জানতেন, তবে তার পরিবারের সদস্য, বিশেষ করে তার নানি এবং তার মা রাজি ছিলেন না। বাসা থেকে যখন তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, তখন তিনি পরিবারের সদস্যর সাথে বেশ বাজে ব্যবহার করেন। বিষয়টা তিনি তার বয়ফ্রেন্ডকে জানান এবং তার মাকেও জানান। পরে 2 পরিবার যখন দেখা করেন, তাদের মধ্যে বেশ কথা কাটাকাটির কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্কটা আর টিকতে পারে না, নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি বিয়ে করতে রাজি হতেন না। কিছুদিন পরে তার মা তার কাছে একটি পুরনো জামা চান, কাজের মেয়েকে দিবেন বলে। তিনি তার মাকে তার ব্যবহার করা পুরনো একটি লাল রঙের জামা দেন। তার ঠিক 3 দিন পর তিনি বিকালে ছাদে হাঁটতে যান এবং দেখেন বিল্ডিংয়ের পাশে এক ঝোপের মধ্যে তার সেই জামাটা পরে আছে। তিনি দৌড়ে নিচে যান এবং জামাটা হাতে নিয়ে দেখে জামাটার না একটা হাতা কাটা। পরে তিনি বাসায় এসে তার মাকে আর কোনো প্রশ্ন করেন নাই। ওই দিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা লম্বা মতন মানুষ, পাঞ্জাবি পরা, কিছুটা লালচে দাড়ি আর চুল যা ছিল খুব বেশি বড়, এবং তিনি সুদর্শন দেখতে একজন মধ্যবয়সী পুরুষ। তিনি তাকে কিছু মিষ্টি খেতে দিলেন এবং সিদ্ধ ডিম খেতে দিলেন এবং খেতে বলেন। তার হাসিটা ছিল খুবই সুন্দর। তার দেওয়া ডিম অর্ধেকটা তিনি খান, আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে তিনি উঠে দেখেন তার মাথা থেকে কপাল বেয়ে তেল জাতীয় কিছু একটা পড়ছে। উল্লেখ্য যে তিনি কখনো চুলে তেল দিতেন না, কারণ তাতে তার প্রচণ্ড মাথা ব্যথা করত। তার মাথা ঘেমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন ছিল শীতকাল। তিনি রুমের লাইট জ্বালান এবং আয়নার সামনে যেয়ে দেখেন আসলেই তেল জাতীয় কিছু একটা তার মাথার ঠিক মাঝখানে শীতই বেয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তিনি শ্যাম্পু দিয়ে গোসল করেন। পরের দিন সকালে তিনি বাসার কাউকে না জানিয়ে তার এক বান্ধবীর সহায়তায় একজন হুজুরের কাছে যান। হুজুরকে তিনি সমস্ত ঘটনা বলেন। উনি ওনার সাথে থাকা জিনের মাধ্যমে জানান তাদের বিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং একটা কালো জাদু করে রাখা হয়েছে। তাকে উনি একটা তাবিজ দেন, বলেন সবসময় সেটা কোমরে পরে থাকতে। কিন্তু সমস্যা হলো 2 দিন তাবিজটা ব্যবহার করার পর তার শরীরের মধ্যে বেশ অসুস্থ হওয়া শুরু করে এবং তাবিজটা না তিনি খুলে ফেলেন। খুলে তার টেবিলের একটা ড্রয়ারে রাখেন। যেদিন তিনি তাবিজটা খুলে ফেলেন সেদিন রাত থেকেই তিনি আবারও সেই লোকটাকে স্বপ্নে দেখা শুরু করেন। যখনই তিনি দেখেন এবং তাকে কিছু না কিছু খেতে দিতেন, কখনো জাম, কখনো রুটি, কখনো 1 পিস মাংসের টুকরা, কখনো শুধু পানি। আজে বাজে স্বপ্ন দেখার কারণে তিনি আবার তাবিজটা পরবে বলে ঠিক করেন, কিন্তু তাবিজটা যেখানে তিনি রেখেছিলেন সেখানে আর পান না। ওই দিন রাতে হঠাৎ করেই তার কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং নাক দিয়ে রক্ত বের হয়। তার মা বাবা অনেক ভয় পেয়ে যান।
পরের দিনই তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। 2 মাস পার হয়ে যাবার পর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। মাথার চুল আস্তে আস্তে সব পড়ে যায়, তার মুখে বিশ্রী ছোপ ছোপ দাগ হয়ে যায়। তিনি কিছু খেতে পারতেন না। অধিকাংশ সময় তার মাঝরাতে ঘুমের মধ্যে বমি হতো। কারোর সাথেই তিনি ভালো ব্যবহার করতে ইচ্ছা করতো না তার বাবা প্রতিদিন কোরআন শরীফ পড়তেন ফজরের নামাজের পর, আর তার রুমের পাশেই ছিল নামাজের রুম। সেখানে বসে তার বাবা কোরআন তেলাওয়াত করতেন ভোরে। শুধুমাত্র ওই সময়ে তিনি ঘুমে থাকতেন, কিন্তু যখন কোরআনের উচ্চারণের শব্দ তিনি শুনতেন তার খুব বিরক্ত বোধ হতো এবং মাথায় বালিশ চাপা দিয়ে তিনি চুপ করে শুয়ে থাকতেন। মাঝে মাঝে তিনি একটা ছায়া দেখতেন, ইভেন তিনি এখনো দেখেন, আর ছায়াটা তার দরজার একটা কর্নারে তিনি দেখেন। 1 সপ্তাহ পর তিনি তার মাকে না পেরে সমস্যার কথাগুলো বলেন। তার মা তাকে আরেকজন হুজুরের কাছে নিয়ে যান। তিনি ছিলেন সেই হুজুর যার কাছে তিনি গিয়েছিলেন। সেখানে যাবার পর তার মা স্বীকার করেন তিনি তার জামার কাপড়টা এনে হুজুরকে দিয়েছিলেন যেন তার মায়ের কথা তিনি শোনেন। ওই কাপড় পুড়িয়ে তাবিজ করে সেটা তার বালিশের ভেতর রাখা হয়। তার অবস্থা দেখে তার মা অনেক কান্নাকাটি করেন। হুজুরকে বলেন যে আপনি আমার মেয়েকে যেভাবেই পারেন ঠিক করেন। হুজুর বলেন ওকে কালো জাদু করা হয়েছে যেন দিন দিন অসুস্থ হয়ে পড়ে এবং বিয়ে বন্ধ করা। উনি তাদের একটা পেরেক দেন, সেটা তাদের দরজার সামনে লাগাতে বলেন। পরে বহু কষ্টে তাকে বুঝিয়ে লাগানো হয়। একটা বোতলে লাল গোলাপ পরে হুজুরের কাছ থেকে নিয়ে আসা হয়, সেটা তার রুমে রাখা হয়। হুজুর নিষেধ করেছিলেন রুমে অপরিচিত কেউ যেন না ঢোকে। তার মা পরবর্তীতে হুজুরের কাছ থেকে শোনেন যে এইটা যে করেছে তার সাথে যার সম্পর্ক ছিল তার মা। বেশ কিছুদিন তিনি সুস্থ থাকেন। করোনার কারণে আবার করোনা আক্রান্ত হয়ে সেই হুজুর মারা যান। যেদিন উনি মারা যান ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠেন, দেখেন সেই গোলাপ রাখা বোতলটি পানি রক্তের মতো লাল হয়ে গেছে আর খুব বাজে গন্ধ আসছে। পরবর্তীতে তিনি সেটা সেরে ফেলে দেন। তারপর থেকে আবারও সেই সমস্যাগুলো শুরু। তিনি এখনো অবিবাহিত এবং দিন দিন শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে। উনি কাউকে যদি কিছু বলেন তাহলে সবাই হেসে উড়িয়ে দেন, বিশ্বাস করতে চান না। তার এই সমস্যাটা বর্তমানে চলমান। আমরা দোয়া করব আপনার শরীর যেন ভালো হয়ে যায় এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। বহু মানুষ এরকম জিনে দ্বারা আক্রান্ত, জিন দ্বারা পজেসড, ব্যবহারে উল্টাপাল্টা করছে। মানুষ বিশ্বাস করতে চায় না, হাসাহাসি করে, যখন দেখে এরকম ব্যবহার হচ্ছে ভিডিও করে। আমাদের মধ্যে এইসব জিনিসই বর্তমানে বিদ্যমান। যাই হোক, আমরা আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাবো আমি, যেটি আমাদেরকে ইমেইল করেছেন ইব্রাহিম সাহেব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভৌতিকগতার সকল শ্রোতাগণকে শুভেচ্ছা অভিনন্দন। তিনি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আরিফ। তিনি চট্টগ্রামের ভাটিয়ারি থেকে বলছেন এবং আজ যার ঘটনা তিনি শেয়ার করতে চান তিনি সম্পর্কে তার আঙ্কেল হন। তারা একই চাকরি করেন, কিন্তু বয়সে তিনি তার সিনিয়র। তো তিনি যার কথা বলছেন তার নাম আনোয়ার এবং ঘটনাটি তার এবং তার সন্তানকে নিয়ে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার ভাষাতেই তিনি যেভাবে শেয়ার করেছেন, ঘটনার সময় তখন 2001। তখন সেই ইব্রাহিম সাহেবের বয়স হচ্ছে 40 থেকে 42-এর কাছাকাছি। তার কোনো চাকরি ছিল না। তার ঘরে ছিল 2 মেয়ে আর 11 বছরের একটা ছেলে। ছেলের নাম জারিফ। আর তিনি বেকার থাকার কারণে প্রায় সময় ওই খাল, বিল, নদীতে মাছ ধরতে যেতেন। এমন করতে করতে মাছ ধরাটা তার একটা নেশায় পরিণত হয়। ঠিক তেমনি একদিন তার বন্ধুর সাথে তিনি রাতে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে এবং আরো 3 বন্ধু মিলে প্রায় 10টার সময় বের হয়ে যায়। তিনি যে জায়গায় মাছ ধরতে যাবে সেটা ছিল একটা বিল, আর বিলের পাশেই ছিল একটা পুকুর, আর পুকুরের একটা পাকা সিঁড়ি ছিল, মানে পুকুরের ঘাটলা আর কি। আর বিলের অপর পাশে ছিল একটা বড় আম গাছ, বাঁশঝাড়
তারা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। তাদের সাথে ছিল বড় একটা মাছ ধরার টেটা বা টোটা, অনেকে টেটা বলে, টোটা বলে। মাছ ধরে রাখার জন্য একটা বাজারের ব্যাগ ছিল আর একটা টর্চ লাইট ছিল। কিন্তু পুকুর পাড়ে আসতে তাদের অপর যে দুইটা বন্ধু ছিল তারা বলে যে, বন্ধু আমরা যাব না মাছ ধরতে, তোরা যা, আমরা আছি এখানে। তারা না যেতে চাওয়ায় তিনি আর তার আরেকজন বন্ধু ছিল রফিক, তারা চলে যান বিলের মাঝখানে। তো বাকি দুই বন্ধু পুকুরের সিঁড়িতে বসেছিল। তো তারা যথারীতি মাছ ধরতে যান এবং মাছও পাচ্ছিল। তো তারা মাছ ধরতে ধরতে কখন যে সেই বাঁশঝাড়ের কাছে চলে এসছে এটা তারা খেয়াল করেন নাই। হঠাৎ রফিক বলে উঠলো, ভাই অনেক বড় একটা মাছ। তো তিনি সাথে সাথেই টর্চ লাইট মারতেই মাছটা বাঁশঝাড়ের দিকে পালায়। কিন্তু বড় মাছ, লোভ সামলানো কষ্ট। তো তারা লোভ সামলাতে না পেরে ওই মাছের পিছু নেয়। তো হঠাৎ দমকা একটা হাওয়া আসে। এমনভাবে হাওয়া বইছিল যেন মনে হচ্ছে এক্ষুনি বাঁশঝাড়গুলো উপড়ে নিয়ে যাবে। তারা একটু পিছু হটতেই সব নিস্তব্ধ হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে তারা খারাপ কিছুর পাল্লায় পড়ছে। তিনি চলে আসতে চাইলেন, কিন্তু রফিক আসতে নারাজ, আসবে না, সে মাছটি ধরবেই। তো রফিকের অনুরোধেই আবারও সামনে তারা আগায়। কিন্তু আবার যেটা শুরু হচ্ছিল সেই দমকা হাওয়া এখন মনে হচ্ছে আগের থেকে আরো বেশি, দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। সাথে সাথে শুনতে পান অচেনা কোনো একটা প্রাণীর চিৎকার। মনের মধ্যে ভয় চেপে বসে। তিনি রফিককে ধমক দিয়ে বলে, রফিক চল, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। এই বলে তিনি পেছন ফিরে দৌড়াতে লাগেন। কিছু দূর যেতেই কাদার মধ্যে তার পা আটকে যায়। রফিক তাকে টেনে তুললে তিনি আবার দৌড়াতে থাকে। হঠাৎ বুঝতে পারে তাদের গায়ে কে যেন ঢিল ছুঁড়ে মারছে। একটা নয়, দুইটা নয়, অজস্র ঢিল তাদের গায়ে এসে লাগছে। তো তারা মনে করছিলেন হয়তো পুকুর পাড়ে বসে থাকা সেই বন্ধুরাই তাদের সাথে মজা করছে। তো তারা ভাবে পুকুর পাড়ে গিয়ে তাদের আচ্ছা করে ধরবে। কিন্তু তারা পুকুর পাড়ে যেতেই দেখে ওখানে কেউ নাই। তবে তাদের সাথে তখন কি হচ্ছিল এসব ভাবতে ভাবতে তিনি আর রফিক খেয়াল করেন সেই বিলের মাঝখানে কি যেন দুমড়ে মুচড়ে সব একাকার করে দিচ্ছে। সেটা বাড়ছিল ক্রমশ আর তাদের দিকে এগোচ্ছিল। তারা 7-5 না ভেবেই বাড়ির দিকে দৌড়াতে থাকে। সেই রাতের মতো আল্লাহ তাদের বাড়ি পৌঁছে দেন। পরের দিন স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেন নাই। এরপর থেকে তারা আর মাছ ধরতে যেতেন না। কিন্তু এর ঠিক 1 মাস পর তার ছেলে জারিফ হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথায় ব্যথা পায়। তো এরকম ব্যথা তো বাচ্চারা সাধারণত পায়। বিষয়টা তারা স্বাভাবিকভাবে নেয়। ওষুধ খাওয়ান, ডাক্তার দেখান, কিন্তু কিছুতেই কোনো রকম কাজ হচ্ছিল না। মাথার ব্যথাটা 3 দিন কঠিন আকার ধারণ করলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় টেস্টও করানো হলো, কিন্তু না, তাতেও কিছু ধরা পড়লো না। সবশেষে তারা এক চাচার মাধ্যমে তাদের এলাকার একজন কবিরাজের সন্ধান পেলেন। কবিরাজ তাদের বাসায় এসে তাদের ছেলেকে দেখা মাত্র বলে উঠল, অনেক ক্ষতি হয়ে গেছে, তোমরা দেরি করে ফেলেছ। ইব্রাহিম সাহেব ওনার কথার কিছুই বোঝেন নাই। তিনি জিজ্ঞেস করলেন, কি বলছেন এসব, কি হয়েছে আমার ছেলের? তো হঠাৎ কবিরাজ তাকে বলল সেই রাতের কথা। আচ্ছা বলেন তো সেদিন কি কি ঘটেছিল, রাতের বেলা কি কি ঘটেছিল? তো তিনি খুব অবাক হয়ে যান। তিনি জানলেন কিভাবে? তো তিনি যেহেতু জানলেন না, তিনি ভরসা পেয়ে সেই কবিরাজকে সবকিছু বললেন। কবিরাজ সব শুনে বললেন, সেদিন একটা খারাপ জিন তার সাথে চলে এসছে এবং তাকে কিছু করতে না পারে তার ছেলেকে আঘাত করছে এবং সেটা আঘাত করে ফেলেছে। এখন তিনি সব শুনে তখন পাগলের মতো হয়ে গেছেন। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলেন। তার ঘরেই কবিরাজি তার আসন বসালেন এবং কিছু কাজ শেষ করে তাকে ডেকে বললেন তার ছেলেকে বাঁচানোর একটা উপায় আছে, তবে এটা করতে যদি তিনি ব্যর্থ হন তবে তার ছেলেকে হারিয়ে ফেলতে হবে। তো তিনি ব্যাকুল হয়ে জানতে চাইলেন কি করতে হবে। যা করতে হয় তিনি সব করবেন, সবকিছু বিনিময় করবেন। তিনি তার ছেলেকে চান, আর কিচ্ছু চান না। তখন কবিরাজ তাকে বলেন কিছু জিনিস জোগাড় করতে হবে। তার মধ্যে ছিল একটা কালো মুরগি, উড়ন্ত বানরের রক্ত, কবুতরের পালক, আর সব থেকে বেশি জরুরি কামার পাড়ার একটা কাঁচি
কাঁচা হাঁড়ি। কাঁচা হাঁড়ি বলতে বোঝায় আগুনের পোড়ানোর আগে যেই হাঁড়িটা বানানো হয় সেগুলোই। এসব বলে কবিরাজ তার ছেলের গলায় একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মোটামুটি তিনি সব কিছুই তখন জোগাড় করে ফেলেছেন, কিন্তু এই হাঁড়ির সন্ধান কোনোভাবেই তিনি পাচ্ছিলেন না। এইটা করতে করতে এই সেই করে প্রায় 8 দিন সময় কেটে যায়। ঠিক 9 দিনের মাথায় তাদের পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তিনি সেই হাঁড়ি জোগাড় করতে সক্ষম হন। সব কিছু জোগাড় শেষে তিনি কবিরাজকে জানান, এবং কবিরাজকে জানানোর পরদিন রাতেই কবিরাজ তাদের বাসায় আসে। সেই কালো মুরগি, বানরের রক্ত, কবুতরের পালক এবং সেই হাঁড়ির উপর তার কিছু রিচুয়াল সম্পন্ন করেন। আর তার বাসার ঠিক মাঝখানে একটা গর্ত করে সেই গর্তে একে একে সব কিছু দিয়ে সব শেষে তিনি সেই হাঁড়িটা দিয়ে সেই গর্ত আবার মাটি দিয়ে ভরাট করে দেন। আর ঘরের সব দরজা এবং জানালা তারা কিছু তাবিজ দিয়ে বন্ধ করে রাখে। তাকে বলা হয় আজ রাতেই যা করার করতে হবে, যদি তিনি ব্যর্থ হন তবে সব শেষ। তিনি জানতে চান কি করতে হবে। তখন কবিরাজ বলে আজ রাত ঠিক 12টায় তাকে তাদের বাসায় একা থাকতে হবে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে শুধুমাত্র একটা দরজা হালকা খোলা রেখে সেই দরজার পাশে তাকে বসে থাকতে হবে। তার ঘরে 2টা দরজা, সামনে একটা পিছনে একটা। তিনি কবিরাজের কথা মতো সব জানালা এবং পেছনের দরজা বন্ধ করে সামনের দরজায় বসে রইলেন। কবিরাজ তাকে বলেছিলেন যে রাত ঠিক 12টার সময় একটা জিনের অবয়ব তিনি দেখতে পাবেন এবং সে এদিক ওদিক ছোটাছুটি করবে এখান থেকে বের হওয়ার জন্য। আর ঠিক সেই সুযোগে তার সাথে কথা বলতে হবে এবং তাকে বলতে হবে সে যেন তার ছেলেকে ছেড়ে দেন, তার ছেলে যেন তার কাছে ফিরে আসে। কবিরাজের কথা মতো তিনি বসে রইলেন। মনের মধ্যে বেশ ভয় কাজ করছিল তখন, শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন। ভয়ের কারণে এদিক ওদিক তিনি তাকাতেও পারছিলেন না। হঠাৎ শুনতে পান রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ। তার বুঝতে বাকি রইল না এটা সেই জিনটার উপস্থিতি। তিনি মনে প্রাণে দোয়া জুরুদ যা তিনি মনে করছিলেন সব পড়তে লাগলেন। এবার শুনতে পান আওয়াজটা আরো তীব্র আকার ধারণ করছে। মনে হচ্ছে বেশ কয়েকজন লোক যেন তার ঘর ভেঙে চুরমার করে ফেলছে। তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করার যে জায়গা, সেখান থেকে আলো দেখতে পাচ্ছিলেন তিনি। দেখতে পেলেন বড় একটা অবয়ব তার ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার পুরো ঘর চুরমার করে ফেলছে। তিনি ভয়ে একদম কাবু হয়ে গিয়েছিলেন, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। হঠাৎ ধাম ধাম কিছু আওয়াজ হলো। সে আওয়াজটা এতটাই তীব্র ছিল যে তার নিজেকে তিনি আর কন্ট্রোল করতে পারেননি। একসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বিছানায় নিজেকে পান। পাশে তার স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে আর সেই কবিরাজ ছিল। তখন তার স্ত্রীর কাছে জানতে পারা যায় রাত 1:30-এর দিকে হঠাৎ তার ঘরের দরজা ভেঙে একটা ছায়ার মতো কি যেন উড়ে চলে যায়। তখন কবিরাজ জিজ্ঞেস করে সে অবয়ব কি কিছু বলতে পেরেছে কিনা। তখন তিনি রাতের সব ঘটনা কবিরাজকে বলেন। কবিরাজ সব শুনে এক প্রকার রাগ করেই তার ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে সব স্বাভাবিক হয়ে গেছে ভেবে তিনি আর কবিরাজের সাথে যোগাযোগ করেন নাই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর তার ছেলের ভীষণ মাথা ব্যথা শুরু হয়। সেটা তীব্র হতে থাকে। কোনো উপায়ান্তর না দেখে পাশে একটা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার 1 দিন পরেই তার ছেলে মারা যান। এভাবেই তার একটা ভুলের কারণে তার সন্তান, আদরের সন্তানটি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সবার কাছে তার ছেলের জন্য দোয়া করেছেন। এবং এই ধরনের কেসগুলোতে আমরা বুঝতে পারি না মানুষটা কি উপায়ে চলে যাচ্ছেন আল্লাহর কাছে। এটা স্টোরি হচ্ছে 2000 সালের দিকে। তো সেই সময় এখন যেমন মানুষ ইন্টারনেটে বেশি ব্যস্ত থাকে, তখনকার সময় কেবল টিভিতে ব্যস্ত থাকতো বেশি মানুষ। দেখা তো এইচবিও দেখতেছে, পেপার ভিউ দেখতেছে এগুলা, বাট অ্যাকচুয়ালি যে এগুলাতে খুব একটা আগ্রহ ছিল না। সে তার নিজের টাউনে থাকতেও সন্ধ্যার পর কফি শপে চলে যেত, যে কফি খেত, বন্ধুদের সাথে দেখা করতো ইত্যাদি ইত্যাদি। তো এইখানে তার সময় কাটানোর জন্য কিন্তু এখনো কোনো বন্ধু হয় নাই। তো এইটা তার কাছে একটা ব্যাপার। সে জাস্ট দিনের বেলা বন্ধু কয়েকজনকে ফোন করছে, কথা বলছে, এরকম আর কি। বাট তার এখানে বন্ধু হয় নাই এরকম সময় কাটানোর মতো।
তো প্রকৃতিটাকে খুব এনজয় করতেছে, সে তাকায় দেখতেছে যে সেই পুলের পানিতে চাঁদের আলো পড়ে টলমল করতেছে পুলের পানি, খুব মানে অন্যরকম লাগতেছে। তো যে চিন্তা করতেছে যে আমি নামবো নাকি পুলে, সারাদিন তো এগুলাতেই গেল, বাসা গোছানোতে, ওই যারা জিনিসপত্র আনছে ওদের সাথে টুকিটাকি দৌড়াদৌড়ি করছে এসে। তো চিন্তা করতে করতে চিন্তা করলো না, আরেকটু পরে মানে আরেকটু রাত হোক, আমি মানে নামবো, পুলে নামবো, ওয়াই নট ট্রাই দ্য পুল। কারণ এটা তাকে বলা হয়েছে বাসা থেকে যে তোমাকে পুল মেনটেন্যান্সের দায়িত্ব কিন্তু তোমাকেই মেনটেন করতে হবে। এটার জন্য তাকে সব নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখছে। সো তারা বলছে যে মোর অফেন তারা এই কাজটা করে, পুল মেনটেন্যান্স করে, মানে ক্লিন আপ ইত্যাদি ইত্যাদি, মানে মোটামুটি এভরি কাপল অফ উইকস যদি তুমি এটাকে র্যান্ডমলি ইউজ করো তোমাকে এটা করতে হবে। আবার ওখানে রিসাইকেলেবল আছে, ওখানে যে পানিটাকে রিসাইকেল করার সিস্টেম আছে। তো যাই হোক, এই জিনিসগুলা মানে মোটামুটি ওকেই মেনটেন করতে হবে আর কি। তো ও চিন্তা করতেছে যে সন্ধ্যার পর নামবো, যেহেতু আমি এটা এফোর্ড করতেছি, আমাকে এটার জন্য পে করতে হবে, তো সুতরাং আমি পুলে নামবো সন্ধ্যার পরে। তো কফি টফি খেয়ে যায়, ঘরের মধ্যে কাজকর্ম করে তারপর সে আসে। তো যখন পুলে নামার চিন্তা করে আসছে সে একটা সুইমিং কস্টিউম পরে আসছে, পাশে টাওয়াল রাখছে, রেখে সে চিন্তা করলো পুলে নামবে। তো একটু অস্বস্তি লাগতেছিল জেকের কাছে। অস্বস্তি লাগার কারণ হচ্ছে যে সারা বাড়িতে কিন্তু সে একা, এবং সারা বাড়িতে একা কেউ নাই। তো সে একটু অস্বস্তি ফিল করতেছিল যেটাই, যে পুলে নেমে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার ফার্স্ট টাইম নামতেছে এবং এটা ডেপথ কেমন কি জান না, আর যে খুব ভালো যে সাঁতারু তাও না, মানে সাঁতার কাটে, সুইমিং পুল খুব এনজয় করে, সে সুযোগ পেলেই কোথাও সুইমিং পুল যদি পেত সে নেমে যেত। এখন দেখা যেত যে সে যেখানে থাকতো জায়গাটা ঠান্ডা প্রধান অঞ্চল, মূলত খুব একটা সুযোগ হতো না, ইনডোর পুল ছাড়া খুব একটা সুযোগ হতো না পুলে নামার। তো এখানে যেহেতু খুব সুন্দর ওয়েদার, তো একটু ভয় পাচ্ছে যে যদি সমস্যা হয়। তাই এগুলা চিন্তা করতে করতে সে চিন্তা করলো অসুবিধা নাই, তার যে সেলফোন ছিল সেটাকে পাশে রাখে, এক পাশে রেখে সে আস্তে করে ওই পুলের সিঁড়ি বেয়ে নামা শুরু করে। তো নেমে যায় পুলে, দেখে যে না, হাইট মোটামুটি ভালো এবং স্লোপটা আস্তে আস্তে গেছে, সো হি ক্যান সুইম। তো কিছুক্ষণ পরেই জেকের কাছে খুব ভালো লাগা শুরু করে। একই সাথে মানে আকাশে চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে, এবং তার ঘর থেকে হালকা আলো এসে পড়তেছে পুলের পাড়ে, কিন্তু পুলটা মোটামুটি চাঁদের আলোতে, ন্যাচারাল লাইটেই আলোকিত হয়ে আছে। আরো কিছু লাইট ছিল এই পাশে দিলে সেগুলো জ্বলে উঠতো পুলের এই পাশে, তো ওগুলা সে জ্বালে নাই। তো সে সাঁতার কেটে যাচ্ছে, একবার সাঁতার কেটে পুলের একেবারে শেষ মাথা চলে গেছে। ওইখানে সে দেখতেছে যে ওইটার হাইট হবে 9 ফিটের মতো, 9 ফিটের মতো গভীর ওখানে। তো এটাই মানে ওর তার জন্য স্ট্যান্ডার্ড, জেকের জন্য স্ট্যান্ডার্ড, কারণ জেক ইজ অ্যারাউন্ড লাইক 6 ফিটের কাছে তার মানে তার হাইট। তো সুতরাং তার জন্য 9 ফিট ইজ ভেরি গুড সাঁতার কাটার জন্য। তো জেক সাঁতার কেটে পুলের পাড়ে যেয়ে দেখতেছে মানে এটা বাধাইগুলা কিরকম, এই সেই, আবার সাঁতার কেটে ফেরত আসতেছে তার ইসের দিকে। তো এরকম 2-3 বার রাউন্ড মারলো, মেরে সে যে তার সেই সিঁড়ির কাছে যে সেখানে সে হাফ করলো আর কি, সে ওখানে তার করলো, বসলো, মানে পানির মধ্যে রিল্যাক্স করতেছে, শুয়ে চিন্তা করতেছে কি অবস্থা। অনেকক্ষণ সে ওখানে বসে আছে, দেখতেছে আশেপাশে, প্রকৃতি এনজয় করতেছে, আসলে তো কিছু করার নেই। কিছুক্ষণ চিন্তা করে সে বললো আচ্ছা লাস্ট একবার আমি সুইমে ক্রস করি, তারপরে আমি চলে আসবো, উঠে যাব পুল থেকে। তো এইবার সে সাঁতরায় গেল। সাঁতরায় গিয়ে সে মোটামুটি মাঝামাঝি আসছে, তখন চিন্তা করলো যে আমি একটা আন্ডার ওয়াটার ডাইভ দিই, মানে পানির নিচে ডুব সাঁতার দিই একটা, চিন্তা করে সে মাথা নিচে করে পানির নিচে ডুব দিল। সে যখন ডুব দিছে তার কাছে তখন হঠাৎ করে মনে হলো যে সে পানিতে ডুব দেওয়ার সাথে সাথে মনে হলো আশপাশে আলো অনেকটা কমে গেছে। আলো অনেকটা কমে যাওয়া, এটা মনে হওয়ার কারণ সে বুঝতে পারছে না, কারণ সে তো ন্যাচারাল আলো পাচ্ছে উপর থেকে, আকাশে চাঁদের আলো। তার কাছে হঠাৎ করে মনে হলো যে এমনি লাইট, আশেপাশে যে অ্যাম্বিয়েন্ট লাইট ছিল, মানে বাসা থেকে যে আলোগুলো পড়তেছিল, মনে হলো হঠাৎ আলোগুলো কমে গেল। সো সে পানির নিচে বসেই চিন্তা করছে কি, কয়েকবার সে স্ট্রোক করেই সে যখন মাথা উঠাতে যে সে হঠাৎ খেয়াল করলো পুলের পাশে এক জায়গায় একটা মাথা, মনে হচ্ছে একটা শরীর আর কি, এরকম মানুষের শরীরের মতো তাকায় আছে, মানে অ্যাজ ইফ কেউ যদি পুলের পাশে বসে এরকম করে উকি দেয় পুলের ভিতরে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো জেকের কাছে একটু অস্বস্তি লেগে উঠে, পানির নিচেই সে একটু ভয় পেয়ে যায়, পানির নিচেই তার মানে হার্টবিট বেড়ে যায়। চিন্তা করে কে এটা, মানে আমি তো বাসায় একলা, এখানে তো কেউ ঢোকার নাই, আমি তো ফ্রন্ট এন্ট্রান্স লাগাই দিয়ে আসছি, মানে আসার সময় তো বাসায় ঢুকেই তো দরজা লাগাই দিচ্ছে। তো একটু হার্টবিট বেড়ে যায়, সে দ্রুত উপর দিকে উঠে, কিন্তু যেই জায়গায় সে বসা দেখছে ওই জায়গা দিয়ে সে উঠে না, সে সামনে যে মাথা উঠায় দেখে
মানে ফুস করে যখন সে ভেসে উঠছে তাকায় দেখে যে তার বাসাটা এন্টায়ার বাসার অন্ধকার হয়ে আছে, আলো বন্ধ, তার সামনে যে লাইট গুলা ছিল তার বেরান্দাতে সেগুলো বন্ধ। আর সে যেই জায়গায় মানুষের মতো একটা অবয়ব দেখছে বসা, ওইদিকে তাকালে দেখলো কেউ নাই, পুরো জায়গাটা মানে ফাঁকা, চারিপাশে চোখ বুলালো দেখলো কেউ নাই, কিন্তু বাসাটা একেবারেই অন্ধকার, পুরা মানে ডার্ক হয়ে আছে বাসা। তো জেকের কাছে একটু মানে ভয় লেগে গেল, কারণ সে বাসায় তো একলা। তো কয়েক সেকেন্ডের জন্য তারপর সে চিন্তা করলো আচ্ছা হতে পারে কোনো ব্যাপার আছে, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে বাসায়, দেখি সার্কিট ব্রেকারের কি অবস্থা। তো সে দ্রুত সাঁতার কেটে চলে আসলো একদম পাড়ে, এসে উঠে গেল, উঠে তার সেলফোনটা নিল, সেটা জায়গা মতো রাখছে যেখানে রাখছিল, টাওয়াল নিয়ে সে শরীর মুছতে মুছতে গেল, গিয়ে সে চেক করতেছে যে এখানে তার যে সার্কিট ব্রেকার গুলো কোথায়। দেখলো যে কিচেনের পিছনে একটা অংশ, সেখানে ওখানে তার ওই রাখা, মানে তার লন্ড্রি ম্যাটেরিয়াল রাখা, যে তার ওয়াশিং মেশিন এন্ড ড্রায়ার, তার ওইখানে বোর্ডটা। তো অন্ধকার সে সেলফোনের আলো দিয়ে যাচ্ছে, যে কারণ এরকম হঠাৎ করে অন্ধকারে যে এসে ধর ক্যান্ডেল বের করতে পারবে না, সেলফোনের আলো দিয়ে যাচ্ছে, গিয়ে সে ওখানে বোর্ডটা দেখছে যে এখানে আছে। সে জানতো, মানে মোটামুটি তাকে প্রথম দিন দেখাইছিল এখানে সার্কিট ব্রেকার। তো ওইখানে যে সে দেখলো সার্কিট ব্রেকারের যে মূল সার্কিট ব্রেকারটা, যেটা মেইন সুইচটা, সেটা নামানো, মানে তার মানে উঠাই দিছে, মানে তার ওইটা বন্ধ করে দিছে, কেউ নামাই দিছে নিচের দিকে। তো যে চিন্তা করলো ঘটনা কি, কে সার্কিট ব্রেকার ফেললো। আবার ভাবলো যে হয়তো কোনো পাওয়ার চার্জ আসছে নাকি, মানে হঠাৎ করে এই হইতে পারে। তো সে আবার উঠাই দিল, উঠাই দেওয়ার পর আবার টুস করে লাইট জ্বলে উঠলো চারিপাশে। কিন্তু তার জন্য এটা একটা অস্বস্তিকর ব্যাপার ছিল, যে কি ঘটনাটা কি হলো হঠাৎ করে, এরকম ভাবতেছে। তো যাই হোক, সে মোটামুটি নিজের মতো যে ওখান থেকে হেঁটে গেল, যে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে সে তার মতো ডিনার রেডি করতে লাগলো। তো এইরকম একটা বিজি ডেতে সাধারণত সে চিন্তা করছিল যে সে একটা পিৎজা অর্ডার করে নিবে বা সামথিং লাইক দ্যাট। বাট দেখলো যে এখন যে সেই সুইমিং পুলে যে সাঁতার টাতার কেটে এখন মোটামুটি বেশ রাত হচ্ছে, এবং তার একটা আইডিয়া আছে যে সে যে এলাকাটা উঠছে আশেপাশে, যেখানে সে এখন আছে আর কি, যে এলাকাটা, এটার আশেপাশে সে তার যতটুকু খেয়াল পড়ে যে সে কোনো পিৎজা স্টোর দেখে নাই, মানে কোনো পিৎজা স্টোর বা কোনো রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট দেখে নাই। তো মোটামুটি বেশ দূরে হবে। আর তারও ইচ্ছা করতেছে না এখন গাড়ি নিয়ে বের হয়ে যেতে, যে সে ড্রাইভ করে কিছু কিনে আনবে। সো সে চিন্তা করলো যে আমি এখন ঘরে যা পারি বানাই। তো যাই হোক, সে গেল তার মতো, যে সে তার ডিনার রেডি করলো, এই স্যান্ডউইচ বানায় আর কি, হালকা পাতলা এগুলো করে সে এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে সে শুতে চলে গেল, কারণ তাকে সকাল অফিসে যেতে হবে যেতে। তো ঘুমাইছে যে বিছানায়, বেশ ভালোই লাগতেছে, কারণ সাঁতার কাটছে রাতে, মানে পরিশ্রম হয়েছে একটা, তারপর শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আর সাবট্রপিক্যাল ওয়েদারের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রাতের বেলা একটু মানে হিউমিড থাকলেও মানে কুল ডাউন হয়ে যায় চারিপাশ, মানে নট নেসেসারিলি যে মানে বেশ গরম থাকে তা না, মানে ট্রপিক্যাল ওয়েদারের মতো না। সাবট্রপিক্যাল হচ্ছে আরেকটু ঠান্ডা, হিউমিডিটি থাকলেও আরেকটু ঠান্ডা। তো বেশ ভালো লাগতেছে, গোসল করে আসছে যেহেতু ভালো লাগতেছে। তো যে শুয়ে আছে, তার চোখ প্রায় লেগে আসছে, মানে ঘুমায় যাবে এরকম একটা অবস্থা, মানে চোখ একবার ঘুম চলে আসতেছে, কিছুক্ষণের জন্য সেন্স চলে যাচ্ছে ঘুমের, রাত আবার ফিরে আসতেছে, এরকম একটা অবস্থা। হঠাৎ জেকের মনে হলো যে তার ঘরের আশপাশ দিয়ে কেউ একজন হাঁটতেছে। মানে মানুষ যদি হাঁটে, সেটা হচ্ছে যে তার কেউ যদি তাদের ঘরগুলো, যেটা বললাম যে ঘরের রুমের এই পাশ দিয়ে পুরো পিছনে ঘেরা বেরান্দা ছিল, বেরান্দার পাশে কিন্তু সেই পুল, আর সামনের অংশে কিন্তু জানালা আছে, সামনে এন্ট্রেন্স, হ্যাঁ, সেটা আরেক রকম। তো জেকের রুমটা পড়ছে একেবারে মাঝামাঝি। তো তার রুমের পেছন দিকে একটা ছোট্ট করিডোর আছে বাইরের দিকে, যে করিডোর দিয়ে তার বারান্দার সাথে আবার কানেক্টেড আছে। তো সে শব্দ পাচ্ছে যে তার বাসার আশপাশ দিয়ে, মনে হয় যে তার যে বাইরের অংশ দিয়ে কেউ একজন হাঁটতেছে, এবং হাঁটার শব্দটা বেশ স্ট্রং, মানে জুতা পরে যদি কেউ হাঁটে এরকম ভাবে হাঁটতেছে, মানে কেয়ারলেস ভাবে, মানে এটা এমন না যে পাটি পিটিপে হাঁটতেছে চোর বা কিছু একটা। তো জেকের কাছে চিন্তা হলো যে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে কে ঢুকছে, মানে মূল যে বাউন্ডারির ভিতরে ঢুকে আমার এদিক দিয়ে কে ঢুকতেছে। তো জেক একটু অস্বস্তিতে পড়ে গেল। তো ইউজুয়ালি এরকম সময় মানুষ ভয় পায়, জেকও ভয় পেয়েছে। তো জেক চিন্তা করতেছে যে এই জায়গায় তো তার কাছে কোনো এমনও না যে ফায়ার আর্মস আছে বা কিছু আছে, কোনো প্রোটেকশন যদি প্রয়োজন হয় কেমনে। আর এই বাসায় সে কোনো অ্যালার্ম কোম্পানির সাথে এখনো কল দেয় নেই অ্যালার্ম সেট করার জন্য। তো সে মোটামুটি মানে খুব একটু ভয় পেয়ে গেল যে চোর ডাকাত কিছু কিনা বাসার আশেপাশে। এই চিন্তা করতে করতে যে কয়বার সে হাঁটার শব্দ পাইছে, সে আর মানে আসলে ঠিক করতে পারলো না যে মানে
শুয়ে থাকতে পারতেছে না ওইভাবে। জেক আস্তে করে উঠে গেল বিছানা থেকে, উঠে লাইট জ্বালায় না, সে আস্তে আস্তে পা টিপে টিপে জানালার কাছে গেছে, যে দেখতে চায় কে হাঁটে তার ঘরের কাছে। সে অনেকক্ষণ আস্তে করে তার ওখান থেকে ব্লাইন্ডের একটা ছোট্ট অংশ, জানালায় কোনো ছিল না, কার্টেন ছিল না, ব্লাইন্ড দেওয়া, ব্লাইন্ডের একটা অংশ ছোট্ট করে সে এরকম করে সরায় সে তাকায় আছে। এবং সেই ব্লাইন্ডটা হচ্ছে তার, ওইটা হচ্ছে হরাইজন্টাল ব্লাইন্ড, ভার্টিক্যাল না। তো মানে একটুখানি সরায় সে বাইরের দিকে তাকায় আছে দেখার জন্য যে কি ঘটনা, কি এখানে কে এখান থেকে যাচ্ছে। তো দেখলো যে না, কোনো শব্দ আসতেছে না। এখন অনেকক্ষণ জেক, এখন তার বিরক্তি লেগে গেছে অন্ধকারের মধ্যে এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে। যে কাস্তে করে সে ব্লাইন্ডটা ছাড়লো, ব্লাইন্ডটা ছাড়ার সাথে সাথেই মনে হলো যে তার সামনে দিয়ে হঠাৎ করে, মানে তার জানলার সামনে দিয়ে খটখট করে কে যাচ্ছে। সাথে সাথে আবার সে ব্লাইন্ডে তাকালো, তাকাইতে তাকাইতে মনে হচ্ছে যে ওই পায়ের শব্দটা সামনের রুমের দিকে চলে গেছে। এইবার জেকের কিউরিয়াসিটি অনেক বেড়ে গেছে, সে আস্তে করে তার মোবাইল ফোনটা নিল, নিয়ে আস্তে করে তার বেডরুমের দরজা খুলে সে বেরিয়েছে। বের হয়ে সে সামনের দিকে গেল। এখন কিন্তু ডাইনিং স্পেস, তারপরেই তার সামনে গেলে হচ্ছে যে তার সেই বেরান্দার পাশে হচ্ছে তার লিভিং রুমটা আর কি, এবং লিভিং রুমের সাথে কিন্তু বেরোলে সামনে পুলের অংশটা। তো সে আস্তে করে লিভিং রুমের পাশ দিয়ে গেছে, যে দেখতে লিভিং রুমের যে জানালা যেটা পুল সাইডে, সেটার সেই ভার্টিক্যাল ব্লাইন্ড সে আস্তে করে ফাঁক করে দেখতে, কারণ সে একটু আগে শব্দ পাইছে এখানে। দেখলো যে কোনো কেউ নাই, নোবডি ইজ ডিয়ার, মানে পুরা পুলের পাশটা, এবং সে পুলটা চোখে পড়তেছে, এবং চাঁদটা তখন আরো অন্যদিকে হেলে গেছে, পুরাপুরি মনে হচ্ছে একদম সরাসরি সেই ইটা পড়তেছে, মানে চাঁদের আলোটা একেবারে সরাসরি এসে পুলের মধ্যে পড়তেছে, চাঁদের প্রতিবিম্ব। তো যে অনেকক্ষণ তাকায় থাকলো, দেখলো যে কিচ্ছু নাই, এবং পুলের এই সাইড দিয়ে কিন্তু তার ওই সাইডে তার ওখানে সেই যে তাদের কিচেন, তারপর তার লন্ড্রি ম্যাট, তার ওইখানে সবকিছু ওইদিকে কিন্তু, মানে তাকে লন্ড্রি ম্যাট কিচেনে যেতে গেলে কিন্তু তাকে হেঁটে ওই পাশে যেয়ে তারপর যেতে হয় ওই পাশে, মানে ইটস নট কানেক্টেড টু দ্য হাউস, বাসার সাথে কানেক্টেড না। এটাকে যদি আমরা বলি, আমাদের দেশে গ্রামের বাড়িতে যেরকম থাকে যে একটা ঘর এরকম পুরো, এবং ঘরের পাশে আরেকটা কানেক্টেড কাইন্ড অফ লাইক এল শেপে গেছে, ওর কাইন্ড অফ লাইক দ্যাট, মানে তার ওইখানে যেতে গেলে তাকে তার যে বেরান্দাতে বেরোতে হবে, বের হয়ে হেঁটে যে ডানে ঢুকতে হবে, সেখানে তার কিচেন, এবং তার পাশেই হচ্ছে তার লন্ড্রি ম্যাট। আর মানে এরকম আর কি বাসাটা, যেটা বলছি যে অনেক পুরনো বাসা। তো সে দেখতেছে আর কি যে ওই জায়গাটাতে একেবারে অন্ধকার, আলো পড়ছে চাঁদের ওই তার পুলে, এবং ওই জায়গা হালকা আলো লেগে দিছে সেই অংশটায়। তো যে কিছুক্ষণ তাকায় থাকার পরে সে যখন সরে যাবে, হঠাৎ তার মনে হলো সে হঠাৎ দেখতেছে তার কিচেনের কাছে একটা অবয়ব, মনে হচ্ছে যে একটা অবয়ব কেউ যেন দাঁড়ায় আছে মানুষের মতো। আর জেকের কাছে মানে একটা অন্যরকম লাগলো যে আসলে এখানে কে ঢুকছে, এবং আমার বাসার মূল এন্ট্রেন্স দিয়ে ঢুকে ওই জায়গায় চলে আসছে, এটা তার কাছে খুব অন্যরকম লাগতেছে। সে অনেকক্ষণ ভালো মতন খেয়াল করার চেষ্টা করলো যে হুজ দ্যাট, ওটা কে। তো অনেকক্ষণ খেয়াল করে দেখতেছে মনে হচ্ছে একটা অবয়ব। তাহলে সে চিন্তা করতেছে এটা কি আমার কোনো ভুল দৃষ্টিভ্রম, মানে চাঁদের আলো পড়ে কোথাও ছায়া পড়ছে কোনো কিছুর, এরকম কিছু কি। তো একবার চিন্তা করলো বেরোই, যেহেতু তারই বাসা এবং তাকে তো কিচেনে যাইতেই হয় ওখানে। সে একবার বলতেছে, চিন্তা করতেছে আমি বের হয়ে যাই, হেঁটে যাই। তো আরেকবার চিন্তা করছে না, ওটা যদি কোনো খারাপ মানুষ হয়ে থাকে তো মানে একটা প্রবলেম হবে। এগুলো চিন্তা করতে করতে যে চিন্তা করতেছে যে কি করা যায়, এগুলো ভাবতে ভাবতে সে হঠাৎ দেখলো যে তার ওইখানে মানে ওই তার বাসার মধ্যে কতগুলো স্ট্যান্ড রাখা ছিল, এবং এই স্ট্যান্ড গুলো হচ্ছে সে একটা নতুন ওই যে কাপড় রাখার জন্য একটা আলনার মতো কিনছিল, যেখানে নাকি কাপড়গুলো হ্যাং করে রাখা যায় সেটার জন্য। তো সে করে কি, ওই স্ট্যান্ডটা মানে পুরোপুরি সেট করা হয় নাই, জিনিসগুলো বের করে রাখা ছিল কর্নারে, লিভিং রুমের কর্নার থেকে সে স্ট্যান্ড একটা হাতে উঠায় নিল যে, আর সেলফোনটা সে তার ট্রাউজারের পকেটে নিয়ে সে আস্তে করে তার দরজাটা খুললো। খুলে সে তাকাচ্ছে সামনে বেরান্ডা, ওইটাকে বেরান্ডা বা করিডোর যেটাই বলেন, মানে সামনের অংশ আর কি। তাকায় দেখতেছে একেবারে, সে যখন মাথাটা বের করছে তাকে ঝিঝি পোকার ডাক শুনতেছে, একেবারে মানে কঠিন ভাবে ঝিঝির ডাক আসতেছে। আর তার চোখে পড়তেছে সামনের যে পুল পার হয়ে দূরে যে গাছগুলা, সেগুলোর দিকে, তার ফেন্সের ওই পারে, এগুলো রিয়েলি হিউজ ট্রিজ আর অনেক পুরনো। যাই হোক, চাঁদের আলো পড়ে পুরো জায়গাটা একদম ছেয়ে গেছে, আর স্ট্রং ঝিঝি পোকার শব্দ আসতেছে কানে। তো জেক তাকাইলো ওদিকে, তাকায় দেখতেছে এখনো তার কাছে মনে হচ্ছে সে অবয়বটা আছে। তো জেক মানে এখন চিন্তা করতেছে, মানে তার মাথায় একটু আসছে যে হতে পারে ছায়া, কারণ কোনো চোর বা কিছু হলে কিন্তু সে চিন্তা করতো যে আমার কথা, যে এখানে একজন থাকে বা সে বের হইছে এরকম কিছু একটা, বা সে যদি একটা ডাকাত টাইপের হইতো তাহলে সে এখনই আক্রমণ করে বসতো
বাসার মধ্যে, মানে যেহেতু আমি একা তারা দেখছে। সো এটা কে, এটা কোনো ছায়া হবে, এটা কোনো কিছুর ছায়া। তো যাই হোক, সেইটা একটু প্রুফ করার জন্য সে আস্তে করে বের হয়ে, গেটটাই কিন্তু লাগায় নেই, আর সে আস্তে করে টেনে দিয়ে সে পা টিপে টিপে হেঁটে যাচ্ছে। কিন্তু তার পা কিন্তু খালি, পায়ে কোনো জুতা নাই, স্লিপার নাই, আর পাথরের মেঝে। মানে ওইটা কিন্তু অনেক পুরনো বাসা, মানে বেশ পুরনো। এইসব এলাকায় একসময় ফ্রেঞ্চরা থাকতো, তো সুতরাং পাথরের মেঝে কিন্তু, টাইলসও না। এগুলোর মধ্যে আস্তে আস্তে খালি পায়ে যাচ্ছে সে, মানে ফ্লোর ঠান্ডা, সে পা রেখে রেখে যাচ্ছে। সে অনেক দূর চলে আসছে মানে এল শেপ বাঘটার কাছে, এবং সে তখনও দেখতে পাচ্ছে ওইখানে জিনিসটা, মানে সেই যে একটা অবয়বের মতো দাঁড়ানো, মনে হচ্ছে এক সাইড হয়ে দাঁড়ায় আছে মানুষ এরকম। তো জেক যখন মোড় নিল, মোড় নিয়ে সে আস্তে আস্তে যাচ্ছে। এইবার সে ওই অবয়বের আরেকটা পাশ দেখতে পাচ্ছে। এবার তার মনে হচ্ছে একটা কাঁধ, এবং মনে হচ্ছে যে একদম শরীরটা, কাঁধটা এরকম। তো জেক অনেক চিন্তা করতেছে যে আমি যে কি করবো কাছে, আমি কি বাড়ি দিব, এই মেটাল স্টিকটা যে বাড়ি দিব নাকি কি। এটা চিন্তা করতে করতে সে, মানে তার দম বন্ধ হয়ে আসতেছে। যে কিন্তু মোটামুটি একেবারে মানে সাহসী আছে সে। তার সিটিতে থাকতে সেখানে সে অনেক খেলাধুলা করতো, স্পোর্টস ওরিয়েন্টেড পার্সন ছিল এইসব। তো সে মোটামুটি সাহস আছে, তার শক্তিও আছে। তো সে এগুলো চিন্তা করতে করতে সে এক সাইডে চলে গেছে, মানে যেই সাইডে পিলারের কাছে দাঁড়ায় আছে ওই অবয়বটা, সে অন্য সাইডে চলে গেছে। তো যে আরো কাছে চলে আসছে, এখন সে পুরা বুঝতে পারতেছে একটা মানুষ, মানে এটা একটা মানুষ। সে মোটামুটি বেশ কাছে চলে আসে, কারণ তার ওই মানে সেই পিলারের বাধা ছাড়া সে মানুষটার একটা পাশ পুরা দেখতে পাচ্ছে কাঁধের। সে পুরা এখন সে থতমত খেয়ে গেছে। সে চিন্তা করতেছে যে সে কিছু বলবে, চিন্তা করলো আর একটু সামনে যে বলি, ভড়কায় উঠি, সে যদি চোর টোর কিছু হয় আমি ঘুরাই স্টিকটাতে বাড়ি দিব তারে। এটা চিন্তা করতে করতে জেক করলো কি, আরো 2 পা সামনে চলে গেল। সামনে যে সে শুধু বলতে গেছে যে হেই, এরকম করে বলবে। সে চিন্তা করছে হেই বললে ওইটা ঘুরবে আর সে বাড়ি দিবে এই রডটা দিয়ে। এই চিন্তা করছে। এই সময় দেখলো যে সে ওখানে দাঁড়ানোর সাথে সাথে মনে হলো যে সেই যে অবয়বটা দাঁড়িয়েছে সে নিজে ঘুরলো জেকের দিকে, আর জেকের সারা শরীরের রোম ফট করে দাঁড়ায় গেল। কারণ জেক দেখলো যে দাঁড়ায় আছে সে 6 ফিটের মতোই লম্বা, তার সমান, কিন্তু তার মাথাটা নাই, মানে there's no head, মানে মাথা ছাড়া একটা শরীর 6 ফিট লম্বা ওখানে দাঁড়ায় আছে, কোটের মতো পরা, মানে পুরো একটা, মানে মনে হচ্ছে যে উপরে একটা কোট পরা, কিন্তু অন্ধকারে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, চাঁদের আলোটা পড়ছে ওই পাশে, শুধু বোঝা যাচ্ছে একটা কোট পরা অবয়ব, কোট প্যান্ট আছে নিচে, মাথা নাই। জেকে সাহসের রোম দৌড়ায় গেছে, সে চিৎকার দিবে। এই সময় সে দেখলো হঠাৎ করে একটা কেমন শব্দ, মনে হলো যে একটা শীষের মতো, মানে মানে মানুষ মুখ দিয়ে যে শীষ দেয় সেরকম, সেটা পুলের কাছ থেকে আসতেছে। তো জেকের দৃষ্টি আরেক সেকেন্ডে, মানে সে তো প্রচন্ড ভয় পেয়েছে, সেকেন্ডে চলে গেছে পুলের দিকে। সেখানে সে দেখতেছে পুলের কাছে কিছু নাই, কিন্তু পুলের পানির মধ্যে একটা মেয়ে মানুষের ছায়া ভাসতেছে। এটা কাইন্ড অফ লাইক একটা মানে পূর্ণাঙ্গ মেয়ে মানুষ যদি হয়, সেই মেয়ে মানুষের ছায়া ভাসতেছে। পানি যে টলমল করতেছে, পানিটা হালকা বাতাসে নড়তেছিল, সেটার মধ্যে একটা মেয়ে মানুষের ছায়া দেখা যাচ্ছে, পুরো ছবি, প্রতিচ্ছবি। যে মাথা তার মানে মানে খারাপ হয়ে গেছে। সে মানে উইদিন মিলি সেকেন্ডে সে আবার তাকাইছে সামনের সেই আকৃতিটার দিকে, যেখানে সে মানে দেখছিল সামনে, তাকায় দেখে ওইটা নাই, ভোজবাজির মতো একদম পুরো গায়েব, নাই ওখানে। মানে ইটস এ ম্যাটার অফ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড অ্যাকচুয়ালি, মানে 1 সেকেন্ডের ফ্র্যাকশন অফ এ সেকেন্ড সামনের সেই ইটা নাই, অবয়বটা নাই। মানে ওই সময়ের মধ্যে সে আবার তাকালো পুলের দিকে, দেখলো যে সেই যে সে প্রতিচ্ছবি দেখছে পানিতে, সেটাও নাই। তো জেকের বুকের মধ্যে মনে হচ্ছে যে তার হৃৎপিণ্ড হাঁপড়ের মতো ওঠানামা শুরু করছে। সে দৌড় দিল ওখান থেকে, দৌড় দিয়ে সে ঘরে চলে গেল। ঘরে যে দ্রিম করে তার দরজাটা লাগাই দিয়ে সে ওখান থেকে প্রায় 1 লাফ দিয়ে তার বিছানায় উঠলো। উঠে সে কমফোর্টার টেনে চুপচাপ শুয়ে আছে। প্রচন্ড ভয় লাগতেছে জেকের। সে ছোটবেলা থেকে অনেক কথা শুনছে মানুষের কাছে, ভূতের ছবি দেখতো, সিনেমা দেখতো, মানুষের কাছে এই ডিমনিক পজেশন সম্বন্ধে শুনছে এগুলো, বাট এই ধরনের একটা মানে জিনিস সে নিজের চোখে দেখবে সেটা সে কখনো মনে করে নাই যে এরকম একটা জিনিস দেখবে। সে ভাবতেছে এটা কি, মানে মাথা ছাড়া একটা মানুষ দেখলাম আমি, আবার মানুষটা 1 সেকেন্ডের মধ্যে, আর পুলের মধ্যে আবার একটা প্রতিচ্ছবি মানুষের। সো এগুলো চিন্তা করতেছে, যে প্রচন্ড ভয় পাইছে, এবং সে একসময় আসলে ভয়ই ঘুমায় গেছে, আর কিছু খেয়াল নাই। সকাল হয়েছে, সকালবেলা সে উঠে তার হঠাৎ ঘুম ভাঙলো। তার মনে করতে চেষ্টা করলো যে আমি আমি তো নতুন বাড়িতে আছি। দিনের বেলা সিচুয়েশন ডিফারেন্ট, আলো আসছে ঘরের ভেতরে, একটু অন্যরকম লাগতেছে। সে উঠে কমফোর্টার রাখলো, এবং নতুন সবকিছু তার কাছে, এবং একটা নতুন নতুন গন্ধই আছে ঘরের ভেতরে।
তো উঠে সে বেরো এসে আস্তে করে রেস্টরুমে গেল, ফ্রেশ হলো, বেরোলো। তার অফিসের টাইম হয়ে গেছে, সে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েছে। যে সে গাড়িতে উঠছে আর চিন্তা করতেছে কি হলো কালকে রাত্রে, ব্যাপারটা কি। তো সে অফিসে যাওয়ার পথে পথে চিন্তা করতেছে, রাস্তাঘাট দেখতেছে এখানে যে বেশ ফাঁকা ফাঁকা বাড়ি ঘরে মাঝে অনেক গাছ আছে, পুরনো গাছ। এলাকাটা অনেক পুরনো আসলে, এটা নাকি প্রায় 100-150 বছরেরও বেশি পুরনো একটা জায়গা, যেখানে একসময় ফ্রেঞ্চরা বসবাস করছিল এই জায়গায়। তো সে অনেক এটা সম্বন্ধে শুনছে যে এই এলাকায় ফ্রেঞ্চরা বসবাস করতে এক সময়। তো সে তাড়াতাড়ি অফিসে গেল এবং অফিসে তাদের অলরেডি লেটে পৌঁছাইছে, নতুন আসছে, এখনই লেট শুরু হয়ে গেল সমস্যা। তো কাজে জয়েন করলো। তো ওইখানে তার এক কলিগের সাথে পরিচয় হয়েছে তার, সে হচ্ছে কৃষ্ণাঙ্গ একজন কলিগ। তো সেই কৃষ্ণাঙ্গ কলিগের সাথে সে কথা বলতেছে, তার নাম হচ্ছে ওয়াল্টারের সাথে সে গল্প করতেছে। যে ওয়াল্টারে বলতেছে, ম্যান আমি তো কালকে রাত্রে, সে নিজ থেকে বলতেছে যে ওয়াল্টার আমি তো কালকে রাত্রে ভয় পাইছি আমার এলাকায়। তো ওয়াল্টার তার দিকে তাকে একটু হাসলো, এসে বললো কে যে নর্মাল। নর্মাল মানে? বলতে নর্মাল মানে হোয়াট ইউ মিন নর্মাল? বলে যে তুমি যেখানে আসো ওই জায়গাগুলো নর্মাল, ভয় পাওয়া এটা কিছুই না। আমাদের সিটি এই জায়গাটা খুব ওল্ড একটা প্লেস, এবং অ্যাকচুয়ালি ওই জায়গাটার কিন্তু এক্সাক্ট নাম রাজীব শেয়ার করছে, বাট আমি এটা করব না। তো যাই হোক, এনিওয়েজ রাজীবই আবার বলছে যে এটা আপনি ভালো মনে করলে শেয়ার করবেন, নাহলে করবেন না। সো আই প্রেফার নট টু। যাই হোক, বলছে যে তুমি যেখানে আসছো এই শহর অনেক পুরনো, এখানে অনেক স্মৃতি জড়িত। তো ওয়াল্টার বলে আচ্ছা তোমার কাজের শেষে আমি তোমার সাথে কথা বলবো না। সেই তো মোটামুটি তাদের যখন লাঞ্চ ব্রেকে তারা বেরোলো, গল্প করতে করতে ওয়াল্টার বলতেছে যে তুমি যেখানে থাকতেছো ওই জায়গাটা অনেক পুরনো, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চরা ওইখানে থাকতো এবং অনেক ধনী মানুষরা থাকতো, তুমি মনে বুঝতে পারছো? আমাদের বাসা বাড়িগুলো কিন্তু বেশ লাক্সারিয়াস, দেখতে পারছো সবকিছু অনেক সুন্দর করে বানানো। তো ওই সময় স্লেভ আনতো এখানে এবং স্লেভ রাখতো মানুষ, এবং এগুলা অনেক স্লেভের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং এইসব কারণেই জায়গাগুলো কার্স হয়ে গেছে। সো তোমার মনে হয় যে তুমি ইউ বেটার প্রে বিফোর ইউ গো টু স্লিপ। তো জেক বলতেছে যে হ্যাঁ আমি তো চেষ্টা করি। বলে যে হ্যাঁ মানে এটাই, আর তুমি থাকতেছো কি একা? বলে হ্যাঁ, গেট আ রুমমেট অর সামথিং লাইক দ্যাট। এখন একজন রুমমেট নিয়ে নাও, একলা থাকলে ভয় লাগা আরো স্বাভাবিক। জেক বলে, ওয়াল্টারে বলে যে তুমি আমার বাসায় বেড়াইতে এসো। বলে ওয়েল সামডে ম্যান, কোনো একদিন আসবো আমি। তো এই বলে তাদের মোটামুটি কনভারসেশন শেষ হয়। জেকের মাথায় এটা ঢুকে যে আসলেই প্যারানর্মাল ব্যাপারগুলো এখানে বেশ বিশ্বাস করে মানুষ। এটা জেক মোটামুটি মাথায় নিয়ে নেয় যে হ্যাঁ হইতেই পারে, এখানে প্যারানর্মাল ব্যাপার বেশি বিশ্বাস করে, কারণ এইখানকার যারা মানুষ তারা এটাই বলে। তো জেক ব্যাক করে ওই দিন। তো ব্যাক করতে করতে যথারীতি তার সন্ধ্যা হয়ে যায়। সে ওই দিন আসার সময় সে একটা ফাস্ট ফুডে ঢুকে ম্যাকডোনাল্ডস থেকে খাবার চাবার কিনে, মোটামুটি সে চিন্তা করে আজকে আর কোনো রেস্টুরেন্টও যাবো না, ফাস্ট ফুড স্টোর থেকে খাবার কিনে ব্যাক করে আসে। এসে বাসায় বসে ঢুকে ফার্স্টে খাওয়া দাওয়া করে টেলিভিশন দেখে অনেকক্ষণ। সে কথা বলে তার টাউনে, বাল্টিমোরে যেখানে তাদের বাড়ি, সেখানে কথাবার্তা বলে টুলে। তারপরে এখন চিন্তা করে যে ঘুমানোর সময় রাত হয়ে গেছে। আজকে আর সে পুলে যায় নাই, পুল সাইডেও যায় নাই, বসেও নাই এখানে, ওই জায়গাটাকে অ্যাভয়েড করছে। সে চিন্তা করে যে আমি ঘুমাই যাই। তো রাত্রেবেলা সবকিছু গোছারে ঘুমাইতে গেছে। ওই গতদিনের মতোই ঘুমাচ্ছে, হঠাৎ করে তার আজকে মনে হচ্ছে তার ঘরের ভেতরে, মানে তার যে এখন যে মূল যে তার মানে ঘরটা আর কি, যেখানে তার লিভিং রুম, তার বেডরুম, তার ছোট্ট একটা স্পেস আছে ওইখানে, সে মানে একটা ছোট কাইন্ড অফ লাইক কি বলে কফি কর্নারের মতো আছে, সেখানে বাথরুম আছে, মানে এই পুরো মূল যে ইটা আর কি, কম্পাউন্ড আর কি, এটার ভিতরে মনে হচ্ছে কেউ একজন আছে। মনে হচ্ছে লিভিং রুম থেকে কেউ হেঁটে ওদিকে চলাফেরা করতেছে, জাস্ট লাইক নর্মাল মানুষ যদি চলাফেরা করে সেরকম। তো জেকের কাছে একটু কেমন লাগলো যে কালকে শব্দ শুনছি বাইরে, আজকে শুনতেছি ভিতরে, ঘটনা কি? তো সে চিন্তা করে যে না, আজকে আর আমি বেরোবো না, কারণ এইখানে কোনো মানুষজন আমি দেখি নাই। সো হইলে প্যারানর্মাল হবে, আই ডোন্ট কেয়ার, আমি ঘুমায় যাই। আমি দেখি কালকে অ্যালার্ম কোম্পানিরে কল দিতেছি, কল দিয়ে আমি অ্যালার্মের ব্যবস্থা করতেছি বাসায়, কি ব্যাপার। এটা চিন্তা করতে জেক মানে মোটামুটি সে মানে একেবারে টাইট হয়ে পড়ে থাকলো, আর সে রুমের থেকে বেরোবে না। তার রুম তো লক করা, মানে ভিতরে বটন চাপ দেওয়া আর কি ঢুকে। তো জেক ঘুমায় পড়ছে, কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না। হঠাৎ করে তার ঘুম ভাঙছে। ঘুমটা অদ্ভুত একটা অনুভূতির কারণে ঘুম ভাঙছে তার কাছে মনে হইতেছিল সে স্বপ্নে দেখতেছে কোন একটা জায়গায়, সে দেখতেছে যে কাউকে প্রচন্ড বকাঝকা করা হইতেছে, এরকম জিনিস, কোন একটা পুরুষ কণ্ঠ বকাঝকা করতেছে কাউকে, মানে খুব মানে হার্শলি বকাঝকা করতেছে সেরকম শব্দে। তো এই মানে সেই ওই স্বপ্নটা দেখতে দেখতে তার ঘুম ভাঙছে।
তো ঘুম ভাঙার পর সে দেখতেছে সে তার ঘরে, সে বুঝতে পারে, মানে কয়েক সেকেন্ডের জন্য সে আসলে বুঝতে পারে না, সে ইউজ টু না এখানে থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারছে যে হ্যাঁ আমি আমার নতুন বাসায় আছি। এবং বাসার মধ্যে তার তার পাশে যে তার বেড সাইড ল্যাম্প আছে সেটা বন্ধ, তার জানলার ভার্টিক্যাল দিয়ে হালকা আলো এসে ঘরের মধ্যে পড়ছে কার্পেটের মধ্যে, মানে একদম লাইট একটা চাঁদের আলো এসে পড়ছে, সেটাতে যতটুকু আলোকিত হয়ে আছে। তো সে চিন্তা করছে আমার ঘুম ভেঙে গেল কি দুঃস্বপ্ন দেখে। সো এগুলো চিন্তা করতেছে, হঠাৎ করে তার মনে হলো তার ঘরে তার পায়ের থেকে একটু সামনে একটা মানুষের মতো অবয়ব দাঁড়ানো, মানে পুরো মনে হচ্ছে একটা মানুষ ওখানে দাঁড়ায় আছে। তো যে চিন্তা করতেছিল যে মানে সে কিছু একটা বলবে, কিন্তু সে পরবর্তী সেকেন্ডে এতটাই ভয় পাইছে যে তার মুখ দিয়ে কোনো শব্দ আসতেছে না, কারণ সে তো পুরো সিচুয়েশনটা বুঝতেছে যে তার ঘর লাগানো, তার এখানে কে আসবে, এখানে কেউ আসার কথা না, মানে এটা কোনো একটা সুপার ন্যাচারাল বিং। তো যে মনে মনে সে সাথে সাথে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করার চেষ্টা করে, মানে মনে মনে সে সৃষ্টিকর্তা স্মরণ করতেছে যে গড সেভ মি, আর সে আস্তেই করে হাতটা নিয়ে তার বুকের মধ্যে সে ক্রস রাখতেছে আর মনে মনে সেটা বলতেছে, মানে ভয় পাচ্ছে প্রচন্ড। হঠাৎ সে দেখলো যে সেই অবয়বটা আস্তে আস্তে মুভ করে সামনে আসতেছে, তার আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়াইলো যেখানে নাকি ওই যে ব্লাইন্ডের নিচ দিয়ে যে হালকা আলো আসতেছে, সে আলো হালকা সেই জায়গাটা দেখা যায়, মানে আচ্ছা ভাবে দেখা যায়, আলো অন্ধকার অন্ধকার তো শুয়ে আসছে চোখে। সে দেখতেছে একটা অবয়ব দাঁড়ায় আছে, মনে হচ্ছে কোনো একটা মানুষ গাউন পরা, মানে গাউন পরা মানে মহিলা হবে, ওর একটা মহিলা দাঁড়ায় আছে সেখানে। এবং সে এটাও বুঝতে পারতেছে মহিলার মাথা ভর্তি চুল আছে এবং চুলগুলা এলোমেলো হয়ে আছে, মানে একেবারে ডানে বামে পড়ে আছে, এবং মহিলার শরীরে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে, মানে একেবারে ডার্ক। তারপর হঠাৎ করে একটা সে চাপা শব্দ শোনে, একটা মানে কেমন যেন একটা গোঙানির মতো, ও এরকম একটা গোঙানির মতো শব্দ। মানে যে এত পরিমাণে ভয় পায়, সে ভয়ের চোটে তার বিছানার যে কমফোর্টার এগুলো সে চেপে ধরে হাত দিয়ে, সে আসলে সহ্য করতে পারতেছে না এই জিনিসটা, ভয়ে। এখন সে কি করবে, সেটা রিয়াক্ট কি করবে সেটা বুঝতে পারতেছে না। এই ধরনের রিফ্লেক্সে সাধারণ হলে মানুষ অন্য কোনো মানুষ দ্বারা আক্রান্ত হলে মানুষ করে কি আক্রমণ করে বসে, অথবা দৌড় দিয়ে কোথাও পালানোর চেষ্টা করে। এখন তো পালানোর মতো কোনো জায়গা নাই। সে যে জিনিসটা শুনতেছে এটা তার সামনে দাঁড়ায় আছে একটা প্যারানর্মাল কোনো ব্যাপার, যে আসলে কোনো রিয়াকশন করতে ভয়ে সে আঁকড়ায় ধরতেছে তার কমফোর্টার, তার বিছানার এইগুলা এই আঁকড়ায় ধরে চুপচাপ শুনতেছে, আর সে মানে শক্ত হয়ে যাচ্ছে। এবং সে মনে মনে চিন্তা করতেছে যে আমি যদি ঘুমায় যেতে পারতাম। সে দেখলো ওই শব্দটা আরো কাছাকাছি চলে আসলো, তার একেবারে কাছাকাছি চলে আসলো। এই সময় সে শব্দ পেল তার বাসার বাইরে আবার শব্দ হচ্ছে, সেই যে কেউ হাঁটতেছে এবং এবার জোরে পায়চারি করার মতো। তারপর সে হঠাৎ দেখলো সেই যে অবয়বটা এখন ছিল শ্যাক করে বের হয়ে গেল ওখান থেকে, নাই মানে তার রুম থেকে মনে হলো দরজা ভেদ করে চলে গেল, মানে দরজার মধ্যেও কোনো বাধা হইলো না এটা। তো জেকের তো অন্তরাত্মা শুকায় গেছে, সে ভয় একদম শুকায় গেছে, সে আর কিছু বলতে পারতেছে না, সে ভয়ে চুপচাপ হয়ে দিছে। তো কিছুক্ষণ যখন এরকম পার হয়েছে, সে হঠাৎ করে একটা চিৎকার শুনলো, একেবারে নারী কণ্ঠের চিৎকার, প্রচন্ড তীক্ষ্ণ স্বরে চিৎকার। মানে এই চিৎকার মানে তার রুমের, তার কিন্তু মূল ঘরের বাইরে হচ্ছে তার সেই কিচেন আর লন্ড্রিমেট যে কম্পাউন্ড, সেইখান থেকে আসতেছে একদম এই পর্যন্ত তীক্ষ্ণ, মানে মনে হচ্ছে যে কাউকে মানে এমন ভাবে আঘাত করছে যে চিৎকার করে উঠছে। তো যে প্রচন্ড ভয় পায় এবং সে চুপচাপ অনেকক্ষণ থেকে তারপরে সে আস্তে করে তার বেড সাইড ল্যাম্পটা জ্বালায় তার সেলফোনটা নিয়ে সে কল দেয়, এবং সে কল দেয় হচ্ছে তার এক ফ্রেন্ডকে। তার ফ্রেন্ড সেই বাল্টিমোরে থাকে, তারে কল দেয়। তাকে কল দিয়ে অনেকক্ষণ রিং হওয়ার পর সে ধরার পর ঘুম কণ্ঠে বলতেছে, কিরে কি অবস্থা এত রাতে? তো যে তখন বলতেছে যে আমি আসলে সমস্যায় পড়ছি ফ্রেন্ড, এখানে মনে হচ্ছে যে আমি কোনো প্যারানর্মাল সমস্যায় পড়ছি। তো তার ফ্রেন্ড একটু অবাক হয়, বলে যে হ্যাঁ বাসায় উঠছি, উল্টা পাল্টা জিনিসপত্র করতেছে, সে বলে এই ব্যাপারটা। তো তার ফ্রেন্ড বলে যে এখন তো আসলে কিছু নাই, তুমি মানে সিক হেল্প ফ্রম গড, তুমি মানে সৃষ্টিকর্তার নাম নাও আর তুমি রাত্রেবেলা ঘুমায় যাওয়ার চেষ্টা করো, আসলে কিছু করার নাই এখন, এগুলো তো আমাদের কন্ট্রোলের বাইরে। তো তার ফ্রেন্ড এতটুকুই তারে বলে। তো সে তারপর ফ্রেন্ডের সাথে আলাপ করে রেখে দিয়ে জ্যাক ঘুমায় যাওয়ার চেষ্টা করে। এবং একটু পরে মানে যার ঘুম যখন চলে আসছে, এই সময় সে প্রচন্ড আর্তনাদ শুনে আবার, এবং এইবার হচ্ছে তার ঠিক জানালার কাছে, তার রুমের জানালার কাছে মহিলার কণ্ঠে, মানে একটা মানে মহিলা মানে কেমন জানি চিৎকার করতেছে, এরকম একটা অবস্থা। তো যে খুব ভয় পেয়ে যায় এবং তারপরে কান্নার শব্দ শুনতে থাকে।
একেবারে মনে হয় যে তার ঘরের কর্নারে বসে কোনো একটা মহিলা কাঁদতেছে। এবং এটা যে এত ভীতিকর, মানে যে আসলে মানে ঘুমের চেষ্টা করতেছে, হঠাৎ করে তার মনে হয় যে কান্নার শব্দটা আস্তেই করে শুরু হয় এবং মানে একেবারে অ্যানোয়িং পর্যায়ে বোঝা যায় কান্নার শব্দ। এবং এই অ্যানোয়িং অবস্থাতেই যে ঘুমায় যায়, আসলে তার কিছু করার থাকে না। তো কাল পরদিন অনেক বেলা করে জেকের ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে যে বেলা করে, সে আসলে শরীর নাড়াইতে পারতেছে না, তার সারা শরীরে ব্যথা করতেছে। তো উঠে উঠে দেখতেছে যে একদম ম্যাজে শরীর নাড়াইতে পারতেছে না। যে অনেক কষ্টে সে উঠে সে ড্রেস হয় এবং সে তারপর আস্তে করে বের হয়ে যায় অফিসের দিকে। অফিসে যে বলে যে মানে তার যে বসরে বলে যে আমার একটু সমস্যা হইতেছে এই ব্যাপার, আমার বাসাটায় মনে হয় কিছু এরকম স্পুকি প্রবলেম আছে, প্যারানর্মাল সমস্যা আছে। তো তার বস শুনে তার বস কথাবার্তা শুনে বলে যে আমি তোমার এক কাজ করি, তোমারে বলি এখানে সাইকিক আছে, সাইকিকের সাথে দেখা করো। যাই হোক, তার বস তাকে ওকে সাইকিকের অ্যাড্রেসটা দিয়ে দেয় যে কোথায় আছে, এবং সে খুঁজে বের করে সাইকিকের নাম্বারটাও তারা দেয়। তো যে অফিস থেকে বেরোনোর আগে ওই নাম্বারে ফোন করে লোকটার সাথে কথা হয়। লোকটাকে সে বলে যে এরকম তার বসের কথা বলে। তো লোকটা বলে ঠিক আছে তুমি আসো। তো এক্স্যাক্টলি লোকেশন বলে দেখে এমনি আসতে হবে। তো যে ওখানে যাওয়ার পর দেখে একটা প্লাজার মধ্যে একটা ছোট্ট রুম নিয়ে লোকটা ওখানে বসে, এবং তার কোনো এক্সট্রা কোনো এমপ্লয়ি নাই, কিচ্ছু নেই, সে লোকটা একাই বসে অফিসে। তো যে লোকটার নাম হচ্ছে জর্জ, এবং সে মানে এটা একটা ছদ্মনাম, লোকটার নাম জর্জ ছদ্মনাম। সে একজন কৃষ্ণাঙ্গ, এবং সে অনেকক্ষণ তাকায় থাকে জেকের দিকে। তাকায় থেকে বলে যে তোমার মধ্যে আমি একটা লক্ষণ দেখতেছি, যেটা হচ্ছে তোমার উপর দৃষ্টি আছে। ওখানকার তুমি যেখানে আছো সেখানে কোনো ইভিল স্পিরিট আছে, এবং সেটা দৃষ্টি আছে তোমার দিকে। এবং আমি আরেকটা ভালো স্পিরিট দেখতে পাইতেছি, সেটারও তোমার দিকে দৃষ্টি আছে। এনিওয়েজ তুমি বলো, তোমার ঘটনা বলো। জেক তখন বলে যে আমি এরকম যেখানে উঠছি এরকম ভাবে আমি দেখি সমস্যা। তো তখন জর্জ বলে যে তাহলে তো তোমার সমস্যাটা অনেক মানে কঠিন, কারণ তুমি তো এখন ওখান থেকে সরতে পারতেছো না, যেহেতু তুমি বাসায় লিজ নিস এবং বাসায় উঠছো। অল অফ এ সাডেন তোমার পক্ষে মুভ করা সম্ভব না। বলে না, আমি তো এখানে উঠছি, এখন তো এইভাবে তো কিভাবে মুভ করবো, আমি এই সিটিতে একদমই নতুন, আমার এমনও না যে ফ্রেন্ডস রিলেটিভস অনেক কিছু আছে এখানে এসে। তো জর্জ বলে যে আচ্ছা আমি তোমার সাথে আজকেই যাবো তোমার সাথে, তোমাকে হেল্প করার চেষ্টা করবো আমি। তো জেক খুশি হয়ে যায় খুব, বিকজ মানে সে আজকে যদি কোনো সাইকিক না হয়, যদি এমনি কোম্পানিও তার সাথে আসতো গল্প করতে, আড্ডা দিতে, সে খুশি হয়ে যেত। জেক মনে মনে চিন্তা করতেছে কেউ আসলে যদি ফ্রিও থাকতে চাইতো তার এখানে, সে ব্যবস্থা করে দিত থাকার। আর এখান তো সাইকিক তার সাথে আসতেছে জাস্ট সমস্যার সমাধান করতে। যাই হোক, তো সাইকিক লোকটা তার সাথে আসে। তবে জেকের সাইকিক সম্পর্কে আগে ভ্রান্ত অনেক, সে চিন্তা করতো আর কি, অনেক রকম চিন্তা করতো। সে পুরোপুরি সাইকিক ব্যাপারগুলোতে আসলে খুব একটা বিশ্বাস ছিল না তার। তো তারপরে যেহেতু তার বস বলছে যে তুমি সাইকিকের হেল্প নাও, আসো, তো ওই লোকটা তার সাথে রওনা দিল, গাড়িতে উঠলো জেকের সাথে। সে বললো যে আমি তোমার গাড়িতে ট্রাভেল করি, আমার গাড়ি থাক, তুমি আমাকে কালকে ড্রপ করবো অফিস যাওয়ার সময়। বলো আচ্ছা। তো সাইকিকের সাথে সে বসছে তার গাড়িতে, এবং তারা রওনা দিচ্ছে। সাইকিক তার জিনিসপত্রটা ব্যাগ নিয়ে আসতেছে। তো সে বলতেছে জেককে, জেক তোমার সাইকিক সম্বন্ধে আইডিয়াস কিরকম? তো জেক বলতেছে তোমার সত্যি কথা বলি, অ্যাকচুয়ালি আমি এগুলোর উপর বিশ্বাস করতাম না। তো বলে তাহলে তুমি কেন আসলা? তো সে বলতেছে যে আমি আসছি আসলে আমার বস আমাকে বলছে, আর আমার কাছে আসলে আর কোনো অপশন নাই। এখন সেকেন্ড অপশন হচ্ছে কোনো চার্চে যে এইসব বলা, বাট ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে ঘটনাটা কি এখানে। যাই হোক, বলে যে শোনো আমি তোমার একটা কথা বলি। সে সাইকিক বলতেছে তাকে, জর্জে, সে বলতেছে যে আসলে আমি হচ্ছি, আমার বংশ আসছে হচ্ছে আফ্রিকার থেকে, এবং ওইখানে আমরা কিছু জিনিস প্র্যাকটিস করতাম। সেটা হচ্ছে আমাদের ওখানকার আমাদের রিলিজন বা আমাদের নিজস্ব কিছু প্র্যাকটিস আছে, সেগুলো হচ্ছে এক ধরনের কাইন্ড অফ, তোমাদের ভাষায় যদি ম্যাজিক বলো, ম্যাজিক টাইপেরই যদি বলো, সেখানে আছে। এবং এর মধ্যে একটা জিনিস হচ্ছে ভুডু। তো জেক বলতেছে ভুডু সম্বন্ধে আমি জানি, ভুডু তো হচ্ছে ম্যাজিক বা মানুষকে ক্ষতি করার ম্যাজিক। বলতেছে নো, ইটস এন্টায়ারলি নট লাইক দ্যাট। আমাদের বিশ্বাসে ভুডুটা হচ্ছে আমাদের এই সিস্টেমের একটা অংশ, আর তোমাদের কাছে এটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। যাই হোক, তোমরা যেভাবে বিশ্বাস করো, ধরো তুমি ম্যাজিকই ধরো, এটাই হচ্ছে আমাদের সিস্টেম, আমরা ম্যাজিক প্র্যাকটিস করি। আমি বিশেষ করে, সেই লোকটা বলতেছে জর্জ, যে জর্জ সেটা প্র্যাকটিস করে, এটা হচ্ছে তাদের সেই এনশিয়েন্ট সিস্টেম থেকে সে পাইছে, ইনহেরিট করছে, এবং তার ভেতরে অনেক রকমের ক্ষমতা আছে, সে অনেক কিছু বুঝতে পারে এগুলোর মাধ্যমে। যাই হোক, এগুলো শুনে জেক শুনে বলে যে ওকে আসো। তো জেক বলে যে আসো আমরা খাবার দাবার কিনে নিয়ে যাই বাসায়।
তো এগুলা ই করে সে খাবার দাবার কেনাকাটা করে কিনে বাসায় চলে আসে। তো এসে সে বসছে ইকে নিয়ে, জর্জকে নিয়ে বসে, জর্জকে বসতে দিল। তো জর্জ লিভিং রুমে বসে টিভি দেখতেছে, মানে কোয়াইট নর্মাল টাইম, এখন সন্ধ্যা হয়ে গেছে আর কেবল। তো যখন অন্ধকার পড়তেছে, জর্জ বলতেছে তাকে জেককে যে তুমি তোমার ঘরের মধ্যে চলে যাও, আমি তোমার একটু পুলের পাশে বসবো একা একা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে বসো। জেক তার ঘরের মধ্যে যে বসে রয়েছে এবং দেখতেছে সে পাশ থেকে জর্জ যে তার যে পুল সাইডে বসলো। অনেকক্ষণ পর সে শুনতেছে যে একটা একঘেয়ে কণ্ঠে জর্জ কিছু একটা মন্ত্র টাইপের পড়তেছে, মানে সে খেয়াল করতেছে, মানে তখন কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে, একটা মন্ত্র পড়তেছে টানা কণ্ঠে, কেমন জানি সেটা সে পরিচিত না, মানে যে এই ভাষাটার সাথেই পরিচিত না, ভাষাটাই তার কাছে মনে হইতেছে অন্য ধরনের ভাষা, মানে একটা অন্য কোনো মানে কাইন্ড অফ লাইক ট্রাইবাল ভাষা মন্ত্র পড়তেছে। তো জেকের মানে খুব উৎসাহ হলো দেখার। জেক আস্তে আস্তে উকি দিয়ে দিয়ে লিভিং রুমের পাশ দিয়ে যে দেখতে দরজা খোলা, দেখতেছে পুলের পাশে একটা চেয়ারের মধ্যে বসে আছে জর্জ, তার হাতে একটা পুতুল, এবং সে পুতুল নিয়ে কি কি মন্ত্র পড়তেছে, এবং কালো রঙের একটা পুতুল। জেকের কাছে কেন জানি ভয় লাগলো জিনিসটা দেখে, যে মনে হলো যে এটা কেমন একটা মানে অশুভ টাইপের একটা জিনিস মনে হলো তার কাছে। তো জেক যখন তাকে আছে কিছুক্ষণ পর মনে হলো জর্জ জেকের উপস্থিতি যা বুঝছে। তো জর্জ আস্তে করে মাথাটা ঘুরাইলো পিছন দিকে, একদম দরজার দিকে, এবং সে চোখ পড়লো জেকের উপরে। সে দেখতেছে জর্জের চোখ মুখ পুরাপুরি অন্যরকম, মনে হচ্ছে জর্জের পুরা চোখের সাদা অংশ কালো হয়ে গেছে এরকম লাগতেছে, এবং মুখের মধ্যে তার যে ঠোঁটগুলা সেগুলোর কালার অন্যরকম হয়ে গেছে। তো জর্জ হঠাৎ করে জেককে দেখে একটা হাসলো, ঠোঁটটা একটু বিস্তৃত হলো এবং হাত দিয়ে ভাবে দেখালো দ্রুত সরে যেতে ওইখান থেকে। তো জেক না প্রচন্ড ভয় পেয়ে সে লাফ দিয়ে সরে গেছে ওখান থেকে। তখন দেখলো যে জর্জ হাসতেছে, কেমন যেন একটা হাসি, ভেতর থেকে হাসি দিয়ে সে ঘুরে আবার সেই পুতুল নিয়ে আবার সেই মন্ত্র পড়তেছে। অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, প্রায় মোর দেন 1-1.5 ঘন্টা ধরে সে পড়তেই আছে পুঁথির মতো। জেকের কাছে সেই শব্দটা মানে একঘেয়ে লাগা শুরু করছে। সে চুপচাপ বসে থেকে একসময় সে তার সোফার উপরে কমফোর্টার এনে সারা শরীরে পেঁচায় বসে আছে, মানে সে আসলে মানে কেমন জানি একটা ভয় ফিল করতেছে। এই সময় সে দেখলো যে হঠাৎ করে মনে হলো যে তার বাসার আশেপাশের পরিবেশটা কেমন চেঞ্জ হয়ে গেল। এটা তার কাছে একটা অ্যাবনর্মাল একটা জিনিস মনে হচ্ছে, এবং বাসার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। এটা মানুষ দৃশ্যত ফিল করে কিভাবে, সেই ফিলটা সে পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না। তারপর সে খেয়াল করলো যে তার বাসার আশেপাশে মানে তার রুমে কিন্তু বাতি জ্বলতেছে, একটা এটা হ্যালোজেন ল্যাম্প বলে, পাড়ানো কমানো যায়, সেই হ্যালোজেন ল্যাম্পের হালকা আলো ঘরের ভেতরে। কিন্তু সে লিটারেলি দেখতেছে বাইরের যে দূরের জানলার অংশ দিয়ে মনে হচ্ছে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, তার সুইমিং পুলের অংশটা পুরো জায়গাটা মনে হচ্ছে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে ডিফারেন্ট। তো এখান থেকে কুয়াশা এইভাবে আসার কথা না, কোত্থেকে আসতেছে এইটা ভাবতে ভাবতে দেখলো পিট করে তার ঘরের বাতিটা 2 বারই করে ঠাস করে নিভে গেল। তো সে ভাবলো যে এর আগেও তো একদিন বাতি নিভছিল, আমার তো সেখানেই পড়ে গেছিল, যে সার্কিট ব্রেকার পড়ে গেছিল। তো যখন বাতি নিভে গেল দেখলো যে জর্জ যে মন্ত্র পড়তেছিল সেটার শব্দটা বেশ বেড়ে গেছে, এবং তারপর দেখলো একটা টিমটিমা আলোর মতো মানে হালকা কাপা আলো আসতেছে দরজার বাইরে থেকে। তো যে আবার সাহস করে যে উকি দিছে, যে দেখতেছে এখন জর্জ একটা মোমবাতি জ্বালাইছে, এবং মোমবাতিটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটা মোমবাতি। সে ওইখানে তার সামনে যে টি টেবিলটা রাখা আছে সেটার উপরে মানে একটা ছোট টেবিল রাখা ছিল ওই জায়গায়, ওই সেই পুলের পাশে বসার জন্য চেয়ার টেবিলদের মধ্যে গোল একটা টেবিল, সে টেবিলের উপরে সে একটা ব্ল্যাক মোমবাতি জ্বালায় সে তার মতো এখন পড়তেছে আরো জোরে, পুতুলটা এখনো হাতে আছে। তো আসলে গা কাটা দিয়ে উঠছে যে বুঝতে পারতেছে না কি হবে, একদম সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ। এই সময় সে হঠাৎ দূর থেকে শুনলো এই যে জর্জ যেই সুরটা পড়তেছে অন্ধকারে, সেই রকমই একটা সুর অন্ধকারে একেবারে দূর থেকে আসতেছে তার সেই লন্ড্রোমেটের ওইখান থেকে, মানে কিচেন লন্ড্রোমেটের ওইখান থেকে একই সুর। এটা মনে হচ্ছে যে কাইন্ড অফ লাইক একই টিউনে দুইজনের সুর চলতেছে, ভয়ঙ্কর। মানে সেই সুরটা শুনেই সারা শরীরে রোম দাঁড়া যাচ্ছে জেক বোঝার চেষ্টা করতেছে কি মানে ঘটনাটা কি। এরপর আস্তে করে সে খেয়াল করলো যে মনে হচ্ছে যে তার বাসার সামনের অংশের যে অংশটা ডানে বামে সেই জায়গায় মনে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু হলো কারো, মানে হুটোপুটি করতেছে এরকম।
আর এদিকে সেই জর্জের পড়ার সেই যে সুরটা পড়তেছিল জোরে, শব্দটা আরো বেড়ে যাচ্ছে, কাঁপা কাঁপা হয়ে যাচ্ছে। জেক প্রচন্ড ভয় পেল। এই সময় হঠাৎ করে দেখলো জর্জ তাকে ডাক দিচ্ছে, জেক বলে ডাকছে, এবং কণ্ঠটাও ডিফারেন্ট। জেক প্রচন্ড ভয় থাকা সত্ত্বেও সে আসলে কি করবে, কাঁপতে কাঁপতে তার সেলফোনটাকে পকেটে ভরে সে আস্তে আস্তে গেল। যে দেখে মোমবাতি হাতে এবং সে পুতুলটা হাতে দাঁড়ায় আছে জর্জ তার সামনে, এবং তাকে শুধু বললো কাম উইথ মি। এবং তাকে যে কাম উইথ মি বলছে, সে কণ্ঠটা কিন্তু নর্মাল মনে হচ্ছে না জর্জের। হাঁটতে 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 তার পিছে পিছে রওনা দিল জেক, এবং তারা দুইজনে বারান্দা ধরে করিডোর ধরে হাঁটতেছে, এবং পুল সাইডটা পুরো অন্ধকার, এবং মনে হচ্ছে ওই দিন চাঁদের আলোও নাই। মানে পুরা পুলটা মনে হচ্ছে যে আলো আধারি, মানে আকাশের হালকা আলোতে যতটুকু দেখা যায় ততটুকু দেখা যাচ্ছে পুলের এই জায়গাটা। এবং হাঁটতে হাঁটতে সে চলে গেল একেবারে তার যে রন্ড্রমেটের দরজার কাছে। ভেতর থেকে হঠাৎ করে শব্দ আসতেছে নারী কণ্ঠের, কেমন জানি একটা পেঁচানো কণ্ঠে, মানে খুবই মানে অন্যরকম কণ্ঠ, সেটা মানে ক্লিয়ার নাই, এবং সেটা অন্য ভাষায় কথা বলতেছে। জর্জকে কি জানি বলতেছে, জর্জ উত্তর দিতেছে, মানে দুইজনে কথোপকথন হচ্ছে, খুবই ভয়ঙ্কর। জেক আসলে পিছনে দাঁড়ায় সহ্য করতে পারছেন, তার প্রচন্ড ভয় লাগতেছে। এই সময় সে শব্দ পেল ভিতরে, মানে সেই রুমের ভিতরে ঘড়ঘড় ঘড়ঘড় করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঘড়ঘড় করে কেউ শব্দ করতেছে, মানে গলা মানে কণ্ঠ দিয়ে ঘড়ঘড় করে শব্দ করতেছে। আর সাথে সাথে জর্জ আরো জোরে কি পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে জর্জ মোমবাতি হাতে রুমে ঢুকলো, জেককে হাত দিয়ে ইশারা করলো, ইশারা করার পর জেকও পিছে পিছে গেছে। যে দেখতেছে ঘরের মধ্যে কিছু নাই, একেবারে সেই তার হাতের যে শুধু মোমবাতির আলো সেটা টিম 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 করে জ্বলতেছে। সেইটা এক জায়গায় রেখে দিল জর্জ। আর জর্জ কি পড়তে পড়তে পুতুলটা নিয়ে ঘুরতেছে এদিক ওদিক, করতে করতে এক জায়গায় দেখলো যে ফ্লোরের মধ্যে সে ঠাস করে পুতুলটা ফেলে দিল, এবং খুবই আশ্চর্যজনক ভাবে পুতুলটা ফ্লোরে পড়ে শ্যাট করে সরে যে এক জায়গায় স্টিক হয়ে গেল। মনে হলো ওই জায়গায় ম্যাগনেট দিয়ে কেউ আটকায় ধরছে, তাকে ম্যাগনেট দিয়ে আটকায় ধরছে। তো তখন দেখলো জর্জ যখন দাঁড়ায় দাঁড়ায় কি পড়লো, এবং কিছুক্ষণ পরে তার মনে হলো চোখটা বন্ধ করে চোখটা খুললো, এবং সে স্বাভাবিকভাবে কথা বললো জর্জের সাথে, জেকের সাথে, যে জেক, থিংস আর সলভড, তুমি এখানে তোমার বাতি কেন গেছে দেখো, তাকে বলতেছে। তো জেক তাড়াতাড়ি হেঁটে যায়, দেখে ঠিকই সার্কিট ব্রেকার পড়া। সার্কিট ব্রেকারটা উঠাই দিল, দেওয়ার পরে সেই বলতেছে, সেই জর্জ তাকে বলতেছে তোমার এই জায়গায় যেখানে এটা পড়ছে এই জায়গায় কিছু জিনিস আছে, এটা তুলতে হবে। এখন যে হাউ ডু ইউ ডু ইট, কিভাবে করবা এটা, যদি তুলতে পারো তাহলে আমি এখন সাথে তোমাকে হেল্প করবো এবং করে ফেলবো। তো দুইজন অনেক চিন্তা করে দেখলো ওখানে একটা স্ল্যাবের মতো বসানো, সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক পাথরের টাইলস টাইপের। তো অনেক চিন্তা ভাবনা করে কি করবে খুঁজতে খুঁজতে তারা যে তাদের ওখান থেকে একটা ক্রোবারের মতো পাইলো, তাদের যে পিছনে লন্ড্রোমেটের পিছনে ক্রোবারের মতো ছিল, মানে টুলস রাখা বিভিন্ন গুলোর মধ্যে থেকে, সেটা এনে চার দিতে দিতে বারবার করতে করতে পিটাইতে চার দিতে দিতে ঠাস করে ওখানে এইটা তুলে ফেললো, টাইলসের মতো তুলে ফেললো। তোলার পরে দেখলো যে ওখানে ঠিক সেই স্ল্যাবটার নিচেই একটা আংটাওয়ালা ঢাকনা আছে। দুইজনে মিলে সে ঢাকনাটা তুললো। ঢাকনাটা তোলার পরে দেখলো যে ওই ঢাকনাটা ছিল কাঠের, একটা মানে শক্ত কাঠের একটা দিয়ে তৈরি করা একটা ঢাকনা। তোলার পরে একটা বাক্স, এরকম একটা বাক্স রাখা, সেই বাক্সটার ভেতরে বাক্সটাকে টেনে তারা তুলছে, দুইজনে মিলে তুলছে, আলো জ্বলতেছে, বাক্সটাকে টেনে তুললো। বাক্সটার মাথার মধ্যে দুইটা ইসি দিয়ে আটকানো, ওইটারও ভেঙে ফেললো, তারা খুলে ফেললো। এবং ওইটা খোলার পরে দুইজনের জন্য, মানে ইসের জন্য, জেকের জন্য বেশি সারপ্রাইজ ছিল, সে কেঁপে উঠলো, দেখলো যে এক গাদা হাড় গোড় এবং একটা মাথার খুলি ভিতরে, মানে খুবই একটা অন্যরকম, মানে বাক্সটা কিন্তু মোটামুটি বেশ বড়, মানে কাইন্ড অফ লাইক কি বলবো, যে গ্রোসারি ক্রেট যেরকম থাকে, গ্রোসারি ক্রেট যেরকম থাকে ওরকম বড়। তো এক গাদা হাড়গোড় আর একটা খুলি মাথার ভেতরে, পুরোনো একটা মাথার খুলি। তো জর্জ তাকে বললো যে দিস ইজ হোয়াট ইট ইজ, এটাই হলো সেই জিনিস যেটার জন্য তোমার এই জায়গাটা হন্টেড। তো জেক খুব থতমত খেয়ে বললো কি ব্যাপার, কেন হন্টেড? তো বলতেছে যে আমি একটা স্টোরি শুনছি এবং আমি তোমাকে এটা শোনাবো, আসো আমরা এগুলাকে নিয়ে যাই এখান থেকে। তো জেক বলতেছে এটা নিয়ে আমি কি করবো, বলে চলো তুমি। তো জর্জ তার সাথে ওটা উঠায় নিয়ে আসলো, হেঁটে বাইরে নিয়ে আসলো, বাইরে এনে তারা চলে গেল একেবারে বাসার পেছনের সাইডে যেখানে নাকি গাছগাছালি আছে। তো সেই গাছগাছালির কাছে বললো যে এই জায়গা আমাদের খুঁড়তে হবে। তো যথারীতি তারা ওখান থেকে যে তাদের ওখান থেকে ওই যে ছিল, যে ওই বেলচা ছিল, বেলচা নিয়ে আসলো, এসে স্কুপ করে সেখান থেকে মাটি তুললো। মাটি তুলে হাড়গোড় গুলা বললো যে জেককে বললো যে তুমি এগুলাকে
এখানে যে দিবা, দিয়ে তোমার মতো প্রার্থনা করবো, আমি আমার মতো প্রার্থনা করবো। করার পর তারা মাটি দিয়ে মানে ওই যে মাটিতে চাপা দিল, দিয়ে তারা দুজনে প্রার্থনা করলো। তো দুজনে প্রার্থনা জেকের মতো, তার সে একজন খ্রিস্টানের মতো সে প্রার্থনা করলো যে এটা যার দেহ আর কি তার যাতেই হয়। আর দেখলো জর্জ তার মতো প্রার্থনা করলো। করার পরে তারা মোটামুটি ওখান থেকে চলে আসলো। ওই সেই যে তার স্ল্যাব বসাই দিল জায়গা মতো, সেখানে বসাই দিয়ে তারা ফ্রেশ হলো। আসার পরে বলতেছে যে এখন কিছু করার নাই, আমি তোমার এই জায়গাটাকে, এই বাসাটাকে আমি একটা আমার মতো স্পেল দিয়ে যাব, আর এখানে ঘটনা আছে, সেই ঘটনাটা তোমাকে বলে আসো। তো জর্জ নিয়ে বসলো, জর্জকে নিয়ে এসে বসলো এবং তাদের লিভিং রুমে দুজন, এবং জর্জ তার দিকে তাকায় বলতেছে যে তোমাকে আমি বলছি যে আমি আমার মতো কাজ করি, ভুডু করি, এবং আমাদের সেই বিলিভ অনুযায়ী সে ভুডু চলে। তো তোমার এখানে দুইটা খারাপ স্পিরিট আছে, দুইটা। এখানে একটা মনিবের স্পিরিট, একটা হচ্ছে নির্যাতিতের স্পিরিট। এই বাড়িটাতে একটা মনিব বাস করতো, এবং যে নাকি তুমি চিৎকার শুনছো বা তোমার এখানে কান্নার শব্দ শুনছো, এটা ছিল তার এখানকার স্লেভ, তার কাজ করতো তার আন্ডারে। এবং সেই মেয়েটাকে সে নির্যাতন করে মেরে ফেলে, সেই মনিবটা নির্যাতন করে মেরে ফেলে, এবং মেরে ফেলে তাকে মানে খুব অকথ্যভাবে নির্যাতন করে মেরে ফেলে তাকে ওই যে জায়গাটা দেখছো ওই জায়গায় পুঁতে রাখছিল। এবং এই জায়গাটা যতবারই এখানে মানুষ কাজ করছে, রিনোভেট করছে, কখনো এই জায়গাটাকে খুঁজে কেউ দেখে নাই যে এইখানে তলে একটা বাক্স আছে, এবং তার যে শেষকৃত্য সেটা সে করে নাই। তো এইখানে এই জিনিসটা ট্র্যাপড হয়ে গেছিল। এবং ওই যে খারাপ যেইটা আছে ওকেও কিন্তু ও হান্ট করে, মানে তার মৃত্যু পর্যন্ত হান্ট করে যায়, এবং তার যে মানে যে অতৃপ্ত আত্মা আছে সেও এখানে ঘোরাফেরা করে, এবং সেও এখানে এসে হান্ট করে, ঘুরে বেড়ায়। এবং এই কারণে কিন্তু এখানে মানুষ থাকতে পারে না, এখানে যারাই ভাড়া নিচে কেউই থাকতে পারে নাই। এবং তাকে আমি জিজ্ঞেস করছিলাম তার সমাধান কোথায়, তখন সেই স্লেভ আমাকে সমাধান দিয়েছিল যে আমাকে সঠিকভাবে করে দাও, শেষকৃত্য করে দাও। তো সেটাই তোমাকে নিয়ে আমি করলাম। তো যাই হোক, এখন থেকে বাসার সমস্যা হবে না। কিন্তু জেক প্রচন্ড ভয় পায় এই কথা শুনে। জেক বলে যে আমি এখানে থাকতেই চাইতেছি না। তো তখন জর্জ বলে এটা তোমার ব্যাপার, তবে এই জায়গাটার মধ্যে প্রবলেম সলভ হয়ে গেল, অন্য কেউ যদি থাকেও সেই সমস্যা আর দেখবে না। তখন জেক জিজ্ঞেস করে যে সেই যে মনিব, সেই মনিব যে নাকি যার সোল এখানে আসে, তুমি বলো। বলে সেও এখন আর আসবে না, কারণ আমি এখানে স্পেল করে দিয়ে যাবো, একটা স্পেল তৈরি করে দিয়ে যাবো, সেও আর আসবে না এখানে। আর যেহেতু এটা সলভ হয়ে গেছে, এটারও সলভ হয়ে যাবে, অসুবিধা নেই। তো জেক ভয় পায়, জেক মানে চিন্তা করে সে ওখানে মোটামুটি থাকবে না। তো পরদিন সে ওই দিন রাতেবেলা তারা ঘুমায় তাদের মতো। জর্জকে সে পরদিন ড্রপ করে, এবং জর্জকে তার উপযুক্ত পারিশ্রমিক সে দেয় এই কাজের জন্য, দিয়ে সে ওখান থেকে মানে বা অফিসে যায়, এবং অফিসে যেয়ে সে কথা বলে বন্ধুদের সাথে। এবং সে ওখানে ওয়াল্টারের কাছে যে, আর তার সাথে একজন সহকর্মী ছিল যে ওয়াল্টারকে সে রিকোয়েস্ট করে যে আমি ভাই আমার থাকার একটা ব্যবস্থা করে দাও কয়দিন। ওয়াল্টার বলে তোমার তো সমস্যা সমাধান করে দিছে, আর কি ভয় পেতেছো? না, এখানে এরকম জিনিস ঘটছে, এটা জানার পর আমার আর থাকার খুব ইচ্ছা নাই। ওয়াল্টার বলে আচ্ছা লেটস সি, আমি তোমার 2-1 দিন ব্যবস্থা করতেছি, দেখো। তো যে কয়েকদিন ওখানে ওয়াল্টারের পরিচিত একটা জায়গায় থাকে, সে একটা ছোট বোর্ডিং প্লেসের মতো, সেখানে থেকে সে ওই বাড়ির লিজের সাথে কথাবার্তা বলে এটা কমপ্লিট করে, মানে ওদের সাথে সে টার্মিনেট করে লিজ, কিছু ড্যামারেজ দিয়ে লিজ টার্মিনেট করে অন্য জায়গায় ভাড়া নেয়, জিনিসপত্র নিয়ে সরে যায়। তবে তাকে জর্জ বলছিল তুমি যেখানেই যাও তুমি তোমার মতো জায়গাটা শুদ্ধি করে নিও। তো এইবার সে চেষ্টা করে একটু ডেন্সড জায়গায় উঠতে, জেন্টস জায়গায় উঠে, এবং সেখানে উঠে ডেন্সড একটা পপুলেটেড এলাকায় সে উঠে, ডেন্স পপুলেটেড এলাকায়, এবং সেখানে উঠে সে মোটামুটি ওঠার আগেই সে তার মতো সে তার চার্চে যায়, এবং সে হোলি ওয়াটার ইত্যাদি নিয়ে এসে চিটায় ওখানে থাকে। তো যাই হোক, যে এই ঘটনা যখন সে রাজীবকে বলছে, রাজীব তখন তাকে একটা সলিউশন বলছে পরবর্তীতে, ওই ঘটনা যে কি আসলে ঘটতে পারে সেটা জেকের কাছে বেশ মনোভূত হয়েছিল। আর রাজীবের সাথে তার পরিচয় আরো অনেক পরে হয়। তো রাজীব তাকে বলছিল যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যেটা মনে হয়, রাজীব যেটা বলছে তাকে, রাজীবের সলিউশন যেটা আমিও দিচ্ছি এখানে। রাজীব বলছে যে এটা হতে পারে এরকম যে আসলে ওখানে অকারেন্স কিছু ঘটছে, হইতেই পারে, অনেক রকম চর্চাই তো অনেকে করে। জর্জ যে চর্চাটা করছে এটা হয়তো কোনো অধিবিদ্যা বা কোনো ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, বা ভুডুকে যেভাবেই দেখুক,
জর্জের কাছে এটা তাদের একটা এনশিয়েন্ট চর্চা বা তাদের ধার্মিক চর্চা। আমরা তো সবাই এটাকে ব্ল্যাক ম্যাজিকের মতোই দেখি, ভুটু জিনিসটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক হিসেবেই জানি। তো যাই হোক, রাজীব বলছে যে হতে পারে সে এটার মাধ্যমে জানছে এখানে কোনো অকারেন্স ঘটছে, ঘটতেই পারে। আর এগুলো ঘটার ফলে ওখানে কোনো খারাপ জিন যার দ্বারা এই কাজটা করা হয়েছিল বা কোনো একটা অকারেন্স ঘটার কারণে এখানে কোনো খারাপ জিন বাসা বাঁধছিল দুইটা। এবং কোনো জিন চাচ্ছিল যে এই জিনিসটার এরকম তারা একটা এই জায়গায় এইভাবে ট্র্যাপড অবস্থায় জিনিসগুলো না রেখে এই জিনিসটা সৎকার করা হোক। তো হয়তো জর্জ সেটা করছে। আর ওই জায়গাটা আদৌ কি ক্লিন হয়েছে নাকি, মানে এতদিন অ্যাবান্ডন পড়ছে বা তারপরে যারা থাকছে তারা কিভাবে থাকছে, হুনোজ। তো রাজীবের বিশ্বাস যে ওখানে খারাপ কোনো জিন বা ক্রিশ্চিয়ানিটিতে যেটা বলে ডিমন, কোনো ডিমন ওখানে বসবাস করে, এটা রাজীবের বিলিভ, জিন বা ডিমন বসবাস করে। তো আমিও আসলে মনে করি যে এই ধরনের জায়গায় এরকম হওয়ার এই সম্ভাবনা বেশি। আসলে ওখানে অনেক যেসব জায়গায় খুব মানে বাজে কিছু হয়, কোন একটা অকারেন্স ঘটে, ওখানে কিন্তু খারাপ জিনরা সেই জায়গায় গিয়ে ওখানে আস্তানা গাড়ে এবং তারা ওই জিনিসটা আবার মানুষকে কিন্তু তারা রিপিটেডলি দেখানোর চেষ্টা করে, ওই ঘটনাটার একটা রিপিটেশন দেখায়, মানুষকে চোখের সামনে ভ্রম সৃষ্টি করে বা নিজেরাই শেপ শিফট করে দেখায়। সেটাতে মানুষ কি হয়, মানুষ অনেকটাই প্রভাবিত হয়ে যায় এবং ওই জায়গাটাকে মানুষ পরিহার করে। তো জায়গাটাকে অ্যাবান্ডন করে যায় মানুষ, এবং অ্যাবান্ডন করে গেলে তাদের জন্য সুযোগ হয় ওই জায়গায় বসবাস গড়ার বা থাকার, ওই জায়গায় একটা ভয়ের রাজত্ব তৈরি করার। এই জন্য মানুষ বলে না যে কেউ শুনছে যে এখানে সুইসাইড করছে, মানুষ যে দেখে যে আসলে ওই মানুষটাই যে সুইসাইড করছিল সে গলায় দড়ি নিয়ে ঝুলে আছে বা সে হাসতেছে বা সে হাঁটা চলা করে। মানুষ কিন্তু এই ধরনের কথা প্রায় বলে, যে আমাদের দেশেও অনেকে বলে এরকম, যে গ্রামে হেঁটে হেঁটে সে যাচ্ছে ওই দিক দিয়ে, আবার যে মানুষকে দেখে কাউকে থেকে হাসছে, আবার রাতের বেলা চিৎকার করে বলতেছে যে বুক জ্বলে যায় পানিতে পানিতে। এগুলো আসলে জিনরা ঘটায়। জিনরা আসলে ওই জিনিসটার একটা রিপিটেশন কোন একজন মানুষকে দেখায়, যে সেই মানুষটা ভয় পায় এবং এটা চর্চিত হয়ে যায়, অনেকেই মানে ইন্ডিভিজুয়ালি দেখে, দেখার পর একটা ভয়ের জায়গা তৈরি হয়, ওই জায়গাটাকে মানুষ পরিহার করে। তখন তাদের জন্য এটা একটা সুইটেবল, একটা ভেরি সুটেবল মানে আবাসের একটা জায়গা হয়ে যায়, মানে তাদের একটা গ্রাউন্ড তৈরি হয়ে যায়। তো এটাই সম্ভবত সঠিক যুক্তি, রাজীবও সঠিকভাবে ভাবছে ব্যাপারটা। এই ছিল জেকের ঘটনা। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা বহু বছর ধরে উত্তরবঙ্গের একটি গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। ঘটনাটি একজন বিখ্যাত কবিরাজকে নিয়ে। তিনি শুধু গাছগাছরা দিয়ে চিকিৎসাই করতেন না, গ্রামের মানুষের বিশ্বাস ছিল তিনি অদৃশ্য শক্তির সঙ্গেও নাকি লড়াই করতে পারতেন। কিন্তু এক রাতে এমন একজন রোগী তার দরজায় এসে দাঁড়িয়েছিলেন, যার চিকিৎসা করতে গিয়ে তিনি নিজেই বুঝেছিলেন এটি কোনো সাধারণ মানুষ নয়। আজও সেই রাতের কথা মনে পড়লে গ্রামের বৃদ্ধদের গায়ে কাটা দেয়। ঘটনাটি শুরু হয় 2008 সালের বর্ষাকালে। গ্রামটি ছিল চরণবিল, চারদিকে ঘন বাঁশঝাড়, পুরনো কবরস্থান আর একটি পরিত্যক্ত শ্মশান। সন্ধ্যার পর কেউ ওই পথ দিয়ে চলাচল করতো না। সেই গ্রামেই থাকতেন কবিরাজ আব্দুল করিম। প্রায় 40 বছর ধরে তিনি এই চিকিৎসা করছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত, কিন্তু তিনি একটি নিয়ম কখনো ভাঙতেন না। রাত 12টার পর তিনি কোনো রোগী দেখতেন না। লোকজন জিজ্ঞেস করলে তিনি শুধু বলতেন, রাত 12টার পর যারা আসে তারা সবাই মানুষ হয় না। সবাই এটাকে বৃদ্ধ মানুষের কুসংস্কার ভেবে হাসত। কিন্তু এক অমাবস্যার রাতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, হঠাৎ দরজায় কে যেন নাড়া দিচ্ছিল। কবিরাজের ঘুম ভেঙে গেল। তিনি হারিকেন হাতে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কে। বাহির থেকে খুব ধীর কণ্ঠে উত্তর এলো, আমার মেয়েকে বাঁচান, সে মারা যাবে। দরজা খুলতেই তিনি দেখলেন একজন মধ্যবয়স্ক লোক, পুরো শরীর ভিজে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, লোকটির পায়ের নিচে এক ফোঁটাও কাদা নেই, আর হারিকেনের আলোয় তার মুখ দেখা গেলেও তার কোনো ছায়া দেখা যাচ্ছিল না। কবিরাজের বুকের ভিতরটা কেঁপে উঠল। তিনি বুঝলেন আজকের রাতটা স্বাভাবিক নয়।
কবিরাজ আব্দুল করিম কিছুক্ষণ লোকটার দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। তার বহু বছরের অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিচ্ছিল এই মানুষটির মধ্যে এমন কিছু অস্বাভাবিক আছে। তিনি ধীরে ধীরে বললেন, তোমার মেয়ে কোথায়? লোকটি কোনো উত্তর না দিয়ে শুধু হাত তুলে গ্রামের পশ্চিম দিকের পুরনো বাজারের দিকে ইশারা করল। চলুন, সময় নেই। কবিরাজ হারিকেন, ঔষধের ঝোলা আর একটি পুরাতন তাবিজ নিয়ে বেরিয়ে পড়লেন। ঝড়ের মধ্যে দুজনই হাঁটতে লাগলেন। অদ্ভুত বিষয় হলো, কবিরাজের পায়ের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু লোকটার হাঁটার কোনো শব্দই কেন জানি শোনা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর কবিরাজ লক্ষ্য করলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো একসঙ্গে কেন জানি না চিৎকার করে উঠল। একটি পেঁচা মাথার উপর দিয়ে উড়ে গিয়ে কক্ষস্বরে ডাকলো। কবিরাজ মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। প্রায় 20 মিনিট হাঁটার পর তারা একটি ভাঙ্গা পরিত্যক্ত বাড়ির সামনে পৌঁছাল। বাড়িটা দেখে কবিরাজ কিছুটা থমকে গেলেন। এটা তো সেই বাড়ি যেখানে 10 বছর আগে একই পরিবারের 5 জন রহস্যভাবে মারা গিয়েছিলেন। লোকটা দরজা খুলে বলল, ভিতরে আসুন। ঘরে ঢুকতেই কবিরাজের নাকে এক অদ্ভুত পচা গন্ধ এলো। হারিকেনের আলোয় তিনি দেখলেন ঘরের মাঝখানে একটি মেয়ে শুয়ে আছে। তার চোখ বন্ধ, মুখ একবারে সাদা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে মেয়েটির বুক উঠানামা করছে না। হঠাৎ সে নিঃশ্বাস নিচ্ছে না, তবুও তার ঠোঁট নড়ছে। খুব আস্তে আস্তে সে বলছে, কবিরাজ আপনি চলে যান, ওরা আপনাকেও আর ফিরতে দেবে না। এই কথা শুনে কবিরাজের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি তো নিজের নাম ওই লোকটিকে একবারও বলেননি। ঠিক তখনই পিছনের দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই কেন জানি না বন্ধ হয়ে গেল। হারিকেনের আলো হঠাৎ নিভে গেল। চারদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে কেউ একজন কবিরাজের কানের কাছে ফিসফিস করে বলল, এবার তুমি এসেছো, আর ফিরতে পারবে না। অন্ধকারে কবিরাজ আব্দুল করিম এক মুহূর্তের জন্য ভেঙে পড়লেন না। বহু বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিলেন ভয়কে প্রশ্রয় দিলে অশুভ শক্তি আরো শক্তিশালী হয়ে ওঠে। তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ হারিকেনটি নিচ থেকে আবারও জ্বলে উঠল। আলোয় তিনি দেখলেন যে মেয়েটি কিছুক্ষণ আগে খাটে শুয়েছিলেন সে আর সেখানে নেই। ঘরের এক কোণে ছাদের সঙ্গে উল্টো হয়ে ঝুলে আছে। তার মাথার চুল মাটিতে ঝুলছে, আর চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে কবিরাজের দিকে তাকালো। কবিরাজ দ্রুত তার ঝোলা থেকে একটি পুরনো তাবিজ বের করল। মাটিতে একটি তিনি বৃত্ত আঁকলেন এবং তার ভিতরে দাঁড়ালেন। ঠিক তখনই ঘরের পাশ থেকে ভেসে এলো অসংখ্য মানুষের কান্নার শব্দ। কেউ বলছে আমাদের বাঁচাও, কেউ বলছে ওকে বিশ্বাস করো না, আবার কেউ ফিসফিস করে বলছে ও তোমাকে এখানে ফাঁদে ফেলেছে। কবিরাজ বুঝলেন এটি সবই তার মন ভেঙে দেওয়ার চেষ্টা। কিন্তু পরের মুহূর্তেই তার চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটির দিকে। লোকটি আর আগের মতো নেই। তার মুখের চামড়া ধীরে ধীরে গলে পড়ছে, চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল, আর তার 2 পা মাটিতে নয় শূন্যে যেন ভাসছে। সে ধীরে ধীরে বলল, 40 বছর ধরে অনেককে আমার হাত থেকে বাঁচিয়েছিস, আজ তোমাকেই রেখে দেব। এই কথা শেষ হতেই পুরো ঘর কেঁপে উঠল। দেয়ালে একের পর এক হাতের ছাপ ফুটে উঠতে লাগলো। হারিকেনের আলো আবার দপদপ করতে লাগলো। কবিরাজ অনুভব করলেন তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালেন। দেখলেন একটি 2 মিটার লম্বা কালো অবয়ব, যার মুখ নেই, শুধু 2টি
জলজলে সাদা চোখ। সেই অবয়টি ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল। কবিরাজ সামনে দাঁড়িয়ে থাকা কালো অবয়টি ধীরে ধীরে তার লম্বা হাত বাড়িয়ে দিলেন। ঘরের ভিতরের বাতাস মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হারিকেনের শিখা একবার লাল একবার নীল হয়ে কাঁপতে লাগলো। কবিরাজ মনে মনে দোয়া পড়তে পড়তে ঝোলা থেকে একটি ছোট্ট কাঁচের শিশি বের করলেন। শিশিটির ভিতরে ছিল বহু বছর আগে নিজের হাতে প্রস্তুত করা এক বিশেষ তেল। তিনি তেলের কয়েক ফোঁটা চারদিকে ছিটিয়ে দিলেন। হঠাৎ বিকট এক চিৎকার, মনে হলো পুরো বাড়িটাই কেঁপে উঠল। কালো অবয়টি কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখনই কবিরাজ লক্ষ্য করলেন ঘরের দেয়ালে টাঙ্গানো একটি পুরনো সাদা কালো ছবিতে থাকা মানুষগুলোর চোখ নড়ছে, একজন দুজন, তারপর ছবির ভিতরে সব মানুষ একসঙ্গে কবিরাজের দিকে তাকিয়ে হাসতে শুরু করল। হাসির শব্দ ক্রমেই জোরে হতে লাগলো। হঠাৎ ছবির কাঁচ ভেঙে গেল। ভাঙা কাঁচের টুকরোগুলো মাটিতে না পড়ে কেন জানি না শূন্যেই ভাসতে লাগলো। এরপর একে একে ছবির ভিতরে ছায়াগুলো বেরিয়ে আসতে শুরু করলো। একটি, দুটি, তিনটি, মোট 5টি কালো ছায়া কবিরাজকে ঘিরে ধরল। তখনই তিনি বুঝতে পারলেন গ্রামের মানুষ যে বলতো এই বাড়ির একই পরিবারের 5 জন মারা গিয়েছিলেন, তাদের আত্মাকে কেউ বন্দি করে রেখেছে। কবিরাজ দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা যদি নিরাপদ হও তাহলে আমার ক্ষতি করো না, যে তোমাদের বেঁধে রেখেছে তাকে দেখাও। কথা শেষ হতেই 5টি ছায়া একসঙ্গে ঘরের পিছনের একটি বন্ধ দরজার দিকে আঙ্গুল তুলল। সেই দরজাটি এতদিন ইট দিয়ে গেঁথে বন্ধ করা ছিল, কিন্তু কবিরাজের চোখের সামনে ইটগুলো একে একে নিচ থেকে খুলে পড়তে শুরু করলো। ভিতর থেকে বেরিয়ে এলো তীব্র পচা গন্ধ। তারপর গভীর অন্ধকারের মধ্যে 2টি রক্তলাল চোখ জ্বলে উঠল। একটি কক্ষস কণ্ঠস্বর ভেসে এলো, অবশেষে তুমি আমার আসল ঘরে চলে এসেছো কবিরাজ। ঘরের ভিতর থেকে ধীরে ধীরে যে জিনিসটি বেরিয়ে আসছিল সেটিকে দেখে কবিরাজের জীবনের প্রথমবারের মতো তার হাত কাঁপতে শুরু করলো। কবিরাজ আব্দুল করিম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। অন্ধকার ঘর তাকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি লম্বা কালো অবয়ব। তার গায়ে ছিল ছেঁড়া কালো কাপড়, মুখের জায়গায় শুধু ঘন অন্ধকার। সেই অন্ধকারের ভিতর জ্বলছিল 2টি রক্তলাল চোখ। অবয়বটি কর্কশ কণ্ঠে বলল, 30 বছর আগে তুমি আমাকে এখানে বন্দি করেছিলে, আজ আমি মুক্ত, এবার তোমার পালা। কবিরাজ খুব চিন্তায় পড়ে গেল। 30 বছর আগের একটি ঘটনা তার মনে পড়ে গেল। তখন তিনি তরুণ, গ্রামের এক নিষিদ্ধ বটগাছের নিচে অদ্ভুত সব ঘটনা ঘটত। বহু চেষ্টার পর তিনি এক অশুভ শক্তিকে মন্ত্র পড়ে এই বাড়ির নিচে গোপন কক্ষে আটকে রেখেছিলেন, কিন্তু কেউ একজন সেই বন্ধ কক্ষ খুলে দিয়েছে। অবয়টি হাত তুলতেই ঘরের মেঝে ফেটে যেতে শুরু করলো। ফাটলের ভেতর থেকে শত শত কালো হাত বেরিয়ে এসে কবিরাজের পা ধরে টানতে লাগলো। তিনি দ্রুত কোমর থেকে একটি পুরনো তামার তাবিজ খুলে মাটিতে ছুঁড়ে দিলেন। তাবিজটি মাটিতে পড়তেই চারদিকে সাদা আলো ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য সব কালো হাত মিলিয়ে গেল, কিন্তু সেই আলো নিভে যাওয়ার আগেই কবিরাজ শুনতে পেলেন একটি শিশুর কান্না। কান্নার শব্দটি আসছে বাড়ির নিচের গোপন কক্ষ থেকে। তিনি নিচে নেমে গেলেন। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে দেখলেন একটি ছোট কাঠের দোলনা। দোলনাটি নিজে নিজেই দুলছে, কিন্তু সেখানে কোনো শিশু নেই। হঠাৎ দোলনাটি থেমে গেল। তারপর ধীরে ধীরে কেউ ক্ষীণ কণ্ঠে বলল, আমাকে বের করবেন না, আমি বের হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। কবিরাজ বুঝতে পারলেন এতক্ষণ যে অশুভ শক্তির সঙ্গে তিনি লড়ছিলেন সেটি আসল শক্তি নয়, আসল ভয়ঙ্কর সত্তা এখনো সেই গোপন কক্ষের ভিতরে বন্দী হয়ে আছে। আর ঠিক তখনই গোপন কক্ষের সবচেয়ে অন্ধকার কোণ থেকে ভেসে এলো ভারী
উচ্ছ্বাসের শব্দ। মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী ঘুম থেকে জেগে উঠেছে। কবিরাজ হারিকেন উঁচু করে আলো ফিরতেই দেখলেন অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে খুলছে 4টি জ্বলন্ত লাল চোখ।